নমস্কার। আজকের পডকাস্টে আমার দুই তরুণ অতিথি, তার মধ্যে একজনকে আপনারা নিশ্চয়ই চিনবেন। অনেকদিন তাকে সে দৃশ্যমান নয়, কিন্তু একবার হলেই আপনারা কানেক্ট করে ফেলতে পারবেন সে কে। আর তার সঙ্গে আরেকজন এসেছে, তার নাম শুভঙ্কর হালদার। নবদ্বীপের ছেলে, প্রাইমারি স্কুলে পড়ায়। এই দুজনকে আজকেই সন্ধেবেলা এখানে ডেকে আনার পিছনে উদ্দেশ্য একটাই, সেটা হলো আগামীকাল থেকে এরা একটা যুব অধিকার মঞ্চ জাতীয় একটা কিছু গড়ে পদযাত্রা করবে বলে ঠিক করেছে। শিলিগুড়ি থেকে শুরু, শেষ কোথায় হবে বঙ্গোপসাগরে হওয়া উচিত, NH 34 ধরে এলোই। এবং এই যে পদযাত্রার উদ্যোগ, সেই উদ্যোগের কথা আজকে আনুষ্ঠানিকভাবে তারা প্রেস ক্লাবে একটা প্রেস কনফারেন্স করে অ্যানাউন্স করেছে। আমি শুনলাম বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেখানে ছিলেন, অভয়ার বাবা মা ছিলেন, তামান্নার মায়েরও থাকার কথা ছিল, কিন্তু তিনি শেষ প্রহরে তার শরীর খারাপ হয়ে যাওয়ার কারণে আসতে পারেননি। একজন রাজন্না হালদার, আরেকজন শুভঙ্কর হালদার। দুই হালদারের মধ্যে আমি হালুইকর বসে আছি। তো আমি রাজন্নাকে জিজ্ঞেস করছি, এটা কি এই যাত্রার ইয়েটা কি, মূল লক্ষ্যটা রাজনৈতিক না একটা সামাজিক চেতনা বৃদ্ধি? কেননা যে দুটো সমস্যা নিয়ে এরা কাজ করবে বলছে, একটা হচ্ছে বেকারি, আরেকটা হচ্ছে নারী নিরাপত্তা। দুটোই অত্যন্ত ক্রিটিক্যাল ইস্যু, এবং দুটোই আমরা বুড়ো আঙুল দিয়ে ছোঁয়ার মতো করে ছুঁয়ে যাই, কিন্তু শেষ পর্যন্ত এইগুলোকে দেখবেন সেইভাবে নির্বাচনী ইস্যুই হয় না। নির্বাচনে খালি তু তু ম্যায় হয়, এ ওকে গাল দিচ্ছে, ও ওকে গাল দিচ্ছে, আর আমাদের মিডিয়ারা আছে, একজন যদি কাউকে গাল দেয় তাহলে পাল্টা শোনার জন্য আরো তিনটে রাজনৈতিক দলের একেবারে যাকে বলবো ফালতু নেতাদের ফোনে ধরে তাদের প্রলাপ শোনানো হয়। তা এটার উদ্দেশ্যটা কি? হাউ ইজ ইট গোয়িং টু বি ডিফারেন্ট? এই কারণে আমার মনে হয় যে আমরা যারা এই আন্দোলনটার সঙ্গে যুক্ত রয়েছি ওতপ্রোতভাবে, তারা প্রত্যেকেই যুব সমাজ। আর কোথাও না কোথাও কি আমাদের রাজ্যের উপরেই আপাতত ফোকাস করি, রাজ্যের যুব সমাজের ভিতটাকে একদম মানে শিরদাঁড়াটাকে একদম ভেঙে দেওয়া হয়েছে। আমাদের কাছে ডিগ্রি আছে প্রচুর, মানে ব্যাগে ভর্তি করে নিয়ে আসায়, ছোটবেলায় বাবা মা বলতো না লরিতে ভর্তি করে নাম্বার নিয়ে আসবি, লরিতে ভর্তি করে নিয়ে আসার মতো ডিগ্রি আছে, কিন্তু আমাদের কাছে ভ্যাকেন্সি আছে কিন্তু চাকরি নেই। এবং এই সমস্যার সম্মুখীন শুধু আমাদের এই রাজ্যে হতে হচ্ছে এরকম নয়, যখন আমাদের রাজ্য থেকে ডিগ্রি ধারণ করে ছেলেমেয়েরা বাইরে যাচ্ছে, আমি নিজেদের বন্ধুদের ক্ষেত্রেও দেখেছি, তখন বাইরে থেকে প্রশ্ন আসে কেন তোদের রাজ্যে চাকরি নেই। আর দ্বিতীয় যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, উইমেন সেফটি অ্যান্ড সিকিউরিটি। আজকে এই আন্দোলনটা বা এই আন্দোলনের বার্তা কেন আমরা ডাক দিলাম আন্দোলনের, আমার মনে হয় মমতা বন্দ্যোপাধ্যায় যখন ক্ষমতায় এসেছিলেন, নারী নিরাপত্তা নারী সুরক্ষার এই আধারটা ধরেই এসেছিলেন, এই পথটা ধরেই এসেছিলেন। নট নেসেসারিলি মমতা বন্দ্যোপাধ্যায় এসেছিলেন অ্যান্টি সিপিআইএম। হ্যাঁ, অ্যান্টি সিপিআইএম, এবং সেখানে অবশ্যই আমরা নারী নিরাপত্তা নিয়ে মমতা অযথা কখনো বদার ছিলেন বলে মনে হয় না। যাই হোক, ঠিক আছে, কন্টিনিউ। মানে আমরা ছোটবেলায় কি বলতাম, ধানতলা বানতলা, এগুলো আমরা বলতাম যে এই জিনিসগুলো হয়েছে। এগুলো সবই কিছুটা সত্যি কিছুটা মিথ্যে, বেশিরটা বেহারটা মিথ্যে। চম্পলা সর্দার না কি এই সে আমাদের এখনো মনে আছে। সুতরাং নারী নিগ্রহ বলে কোথাও কোনো নারী নিগ্রহের খবর পেলে মমতা একদম শকুনের মতো সেখানে ঝাঁপিয়ে পড়ত। তোমরা আরো বেশি ভালো করে জানো সেটা। আমি আসছি, দাঁড়াও, এখন তো সবে শুরু। হ্যাঁ, আমার থেকে তোমরা আরো বেশি ভালো করে জানো, অনেক বেশি দেখেছো। কিন্তু আমার বক্তব্য এটাই যে আজকে পশ্চিমবঙ্গকে মানুষ কিভাবে চিনছে। আরজিকর ইস্যুতে পশ্চিমবঙ্গকে চিনবে। এই পশ্চিমবঙ্গ রবীন্দ্রনাথের পশ্চিমবঙ্গ, বিবেকানন্দের পশ্চিমবঙ্গ, নেতাজির পশ্চিমবঙ্গ, আরো কত কত শত নাম রয়েছে মনীষীদের।
সেখানে আমরা চেনার জন্য আরজি করকে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবো, এটা পশ্চিমবঙ্গের আইডেন্টিটি হতে পারে না। আমার মনে হয় এটা আইডেন্টিটি ক্রাইসিস। এবং শুধুমাত্র আরজি কর কেন, সাউথ ক্যালকাটা ল কলেজ, জয়নগর, কুলতলি, কত এরকম ঘটনা রয়েছে যে ঘটনাগুলো হয়তো এফআইআর এর নামটুকু পায় না বা এফআইআর এ খাতায় অংশটুকুও পায় না। আমাদের বক্তব্য এই সব ঘটনাই কেন পশ্চিমবঙ্গের মাটিতে হবে? আমরা পশ্চিমবঙ্গের, আমি এটা দেখেছি যেহেতু আমি একসময় ওতপ্রোতভাবে তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলাম, বলা হতো হাতরাস কেন হয়েছে, উন্নাও কেন হয়েছে। অবশ্যই হাতরাস উন্নাও না হওয়ার কথা, না হওয়ার ঘটনা, সেরকমই সাউথ ক্যালকাটা ল কলেজ, আরজি করও না হওয়ার কথা, না হওয়ার ঘটনা। তো এগুলো সত্যি আমাদের খুব মনের ভেতরে গিয়ে নাড়ায় এবং কোথাও না কোথাও গিয়ে শিরদাঁড়ার মধ্যে দিয়ে একটা শীতল স্রোত নেমে আসে। তো এই সব বিষয়গুলো এটা তো ফেমাস কোট অফ গোপাল গান্ধী। নন্দীগ্রাম ভিজিট করার পরে গোপাল গান্ধী ফিরে এসে যে প্রেস স্টেটমেন্ট দিয়েছিলেন, তাতে ঠিক এই কথাটাই বলেছিলেন যে যা দেখে এলাম তাতে আমার শিরদাঁড়া বেয়ে হিমেল স্রোত নেমে এলো। তো জানি না গ্রেট ম্যান থিঙ্ক অ্যালাইক কিনা। হ্যাঁ, যাই হোক, কিন্তু শুভঙ্কর, রাজন্যা যা বলছে বাংলার পরিচিতি অমুক তমুক, এই ঠিক এই একই কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় বলে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় আরো 10 গুণ বলে। রামমোহন রায়কে পতিদাহ প্রথার জনক বলেছেন সম্প্রতি। সে যাই হোক, বিদ্যাসাগর, রামমোহন, রবীন্দ্রনাথ, নজরুল, মানে এই ধরনের গণলাঞ্ছিত হওয়া আমাদের মনীষীদের এর আগে কখনো হয়নি। এবং ওদের রাজনীতিটা যেটা করার চেষ্টা করছে সেটা হচ্ছে এক ধরনের বাঙালি উপজাতীয়তাবাদ, যে আমরা ভাই এই হিন্দি ভাষীদের, বহিরাগতদের, চোখ রাঙানিকে পরোয়া করি না, আমরা হচ্ছি ক্ষুদিরামের দেশ। অ্যাজ ইফ তৃণমূল কংগ্রেসে প্রায় সবাই ক্ষুদিরাম। কেমন? তো তোমার কি মনে হয়? তো তোমরা তো একই থিসিস বলছো, তো তোমাদেরটা লোকে বিশ্বাস করবে, ওদেরটা করবে না কেন? না, একই মানে কেউ মুখে বলা আর যেটা কাজে করার মধ্যে পার্থক্য থাকবে। এই দলটা, মুখ্যমন্ত্রী এবং তার ভাইপো, এই বাংলার যে কালচার, কৃষ্টি, সংস্কৃতিটাকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। যে সুভাষচন্দ্র, হ্যাঁ সেটাই বলছি, সুভাষচন্দ্র বসুর বাংলা, মানে আগে আমরা কোথাও দেশের বাইরে গেলেও আমরা বুক ঠুকে বলতাম যে আমি বাংলা থেকে এসেছি, সুভাষচন্দ্র বসুর বাংলা। আজকে কোথাও গেলে শুনতে হয় সে তুমি কোথা থেকে এসছো বলে, পশ্চিমবঙ্গ। পশ্চিমবঙ্গের পরিচয়টা হয়ে গেছে আরজি কর, কসবা, পার্ক স্ট্রিট, ধর্ষণকাণ্ড, চুরি, চামারি। এই দলটা এসে সবচেয়ে বড় যেটা ক্ষতি করেছে, প্রতিটা সরকারি দপ্তরে দুর্নীতি করার মতো সাহস জুগিয়ে দিয়েছে, যেটা সব থেকে ভয়ঙ্কর। আমরা আগে ভয় পেতাম যে পুলিশ আছে, আইন আছে, যে অন্যায় করলে শাস্তি হবে। এই মুখ্যমন্ত্রী এবং এই টিএমসি দলটা, এই সরকার এসে এটা বুঝিয়ে দিয়েছে যে তুমি যতই অন্যায় করো না কেন, তো এই দল তোমার সঙ্গে আছে, সরকার তোমার সঙ্গে আছে। এই কারণে সবচেয়ে এটা ভয়ঙ্কর, যেটা আমাদের সামাজিক ক্ষতি হচ্ছে, যে যারা অন্যায়কারী তারা সাহস পাচ্ছে। এই সরকার না গেলে ধীরে ধীরে ভালো মানুষের সংখ্যা কমবে পশ্চিমবাংলায়, এবং যারা সংস্কৃতি প্রেমী, কৃষ্টিপ্রেমী মানুষ, তারা বাংলার বাইরে বেরিয়ে যাচ্ছে, অলরেডি বেরিয়েও গেছে। তো সেই বাংলাকে রক্ষা করার জন্য এই ডাক, আমাদের এই আন্দোলন, দেখা যাক কতটা আমরা সফল হতে পারি। রাজন্যা, একটা প্রশ্ন কিন্তু তোমার দিকে ধেয়ে আসবেই, সেটা হচ্ছে এটা কি আপনার ক্ষেত্রে বিলম্বিত বোধ হয়? তার জবাব কি হবে? যদি বোধোদয় শব্দটা থাকে তাহলে সেটা যদি বিলম্বিতও হয়, ক্ষতি কি? না, আমি বলছি না, কিন্তু যখন তুমি ওদের সঙ্গে ঘর করতে 21শে জুলাইয়ে ছাত্র পরিষদের ইতিহাসে সম্ভবত তুমিই একমাত্র নেত্রী যাকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজেদের জায়গাটা কিছুটা কমিয়ে তোমাকে বলার সুযোগ দিয়েছিল। তুমি যাদবপুরে দেখেছি তোমাকে বীর দর্পে হাঁটতে, প্রেসিডেন্সি কলেজে কি করেছো আমি জানি না। তো ধরো ন্যাচারালি যে কোনো লোক যদি তার পিভট থেকে সরে যায় রাজনৈতিকভাবে, প্রথমেই তাকে যে প্রশ্নটার মোকাবিলা করতে হবে, এত লেটে বুঝলেন দিদি, তার জবাব কি? না, বলছি সেটার জবাব আছে। আমি বলি প্রেসিডেন্সি কলেজে কি করেছি তোমাকে বলি, সেটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজে টিএমসিপি, তৃণমূল ছাত্র পরিষদের ইউনিটটাই খোলা হয়েছে
প্রান্তিক চক্রবর্তী তখন ভাইস প্রেসিডেন্ট ছিলেন তৃণমূল ছাত্র পরিষদে, কিন্তু একই প্যাডে আমরা সাসপেন্ড হয়েছিলাম দুজনে। সে এবং আমরা এবং আমাদের সঙ্গে আরো অনেক ভাইরা ছিল, অস্বীকার করবো না, তারা প্রত্যেকে প্রান্তিক তো প্রেসিডেন্সি ছাত্র না। না, কিন্তু ওকে কোঅর্ডিনেটর হিসেবে রাখা হয়েছিল। কেন? আমাদের তৃণমূল ছাত্র পরিষদের, আমাদের বলছি এখনো, যাই হোক, তৃণমূল ছাত্র পরিষদের একটা ইয়ে ছিল, মানে রুলস ছিল যে এক একটা কলেজে এক একজনকে কোঅর্ডিনেটর হিসেবে রাখা হবে, মানে কোঅর্ডিনেটর সে। প্রেসিডেন্সি কলেজে টিএমসিপি? হ্যাঁ, প্রেসিডেন্সি কলেজ, প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে টিএমসিপি, এবং সেটাতে তারপরে কি গঙ্গা জল ফল দিয়ে কেউ ধুয়েছে? না, তুমি, এবং সব থেকে বড় বিষয় তুমি জানো, আমরা প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে সরস্বতী পুজো করা শুরু করেছিলাম। আমরা সাসপেন্ড হয়ে যাওয়ার পর থেকে কিন্তু সরস্বতী পুজোও করে না ওখানে। মানে তৃণমূল ছাত্র পরিষদের ওখানে কোনো গুরুত্ব গ্রহণযোগ্যতা ওরা তৈরি করতে পারেনি পরবর্তী ক্ষেত্রে, এটা ওদের ব্যর্থতা। সেটা সারা জীবন ধরে পারেনি। হ্যাঁ, এইটা হচ্ছে প্রেসিডেন্সি কলেজের একটা ঐতিহ্য। সেখানে বাম, অতি বাম, হ্যাঁ, একটা সময় ছাত্র পরিষদ ছিল, কিন্তু সেই ছাত্র পরিষদের চেহারা অন্যরকম ছিল, ঠিক আছে? ইট ওয়াজ লেড বাই ভেরি এমিনেন্ট পিপল, এবং সেটা ছিল নকশালবাড়ির বিরুদ্ধে একটা অন্যরকম সভা। কিন্তু টিএমসিপি অ্যান্ড প্রেসিডেন্সি কলেজ, আমারও তো একটা আম্বিলিকাল কর্ড আছে ওই কলেজের সঙ্গে, শুনেই আমার মনটা খারাপ হয়ে গেল। যাই হোক, বলো তারপর। তো যথারীতি তারপর তৃণমূল ছাত্র পরিষদ ওখানে কোনো ফলাফল এবং গ্রহণযোগ্যতাই দেখাতে পারেনি, প্রেসিডেন্সি ইউনিভার্সিটির কথা বলছি আমি। আর তো তোমরা পাশ করে গেলে, টিএমসিপিও উঠে গেল। আমি পাশ করার পরই তৃণমূল ছাত্র পরিষদ, মানে আই ওয়াজ দ্য ফার্স্ট সিয়ার যে তৃণমূল কংগ্রেস সমর্থিত ছিলাম, বা তৃণমূল ছাত্র পরিষদ হোয়াট এভার সমর্থিত ছিলাম। তো যাই হোক, আমরা চলে যাওয়ার পর থেকে ওই ইতিহাসটাও মুছে গেছে। তৃণমূল ছাত্র পরিষদের সবাই নাকি এত বীরত্ব দেখায়, এত তাদের কলেজে দাপট রয়েছে, অথচ প্রেসিডেন্সি ইউনিভার্সিটির মতো বিশ্ববিদ্যালয় তাদের দাপট শূন্য হয়ে ঘরে ফিরতে হয়েছে। এবার বলছি যে বিলম্বিত বোধোদয়, তুমি না, প্রেসিডেন্সিটাই বলো। সেটা হচ্ছে যে প্রেসিডেন্সি কলেজে টিএমসিপি হলো, তোমরা সরস্বতী পুজো করলে। সরস্বতী পুজো করা ছাড়া আর কি অ্যাচিভমেন্ট আছে ইউনিভার্সিটিতে? হ্যাঁ, অ্যাচিভমেন্ট, আমরা প্রথম তৃণমূল ছাত্র পরিষদের পক্ষ থেকে প্রেসিডেন্সি ইউনিট একটা ফ্রেশার্স দিয়েছিল। ফ্রেশার্স ওয়েলকাম সবাই দেয় না, আমরাও দিই। তৃণমূল ফ্রেশার্স ওয়েলকাম দিচ্ছে, এটা প্রেসিডেন্সিতে ভাবা যায় না। তার মানে কি ডিজে ফিজে এনেছিল? না, কোনোদিন না। প্রেসিডেন্সির কালচার ডিজে নয়, তৃণমূলের হতে পারে। আরে বাবা, টিএমসিপি ইজ অ্যান্টি কি বলে, প্রেসিডেন্সি কালচার, কাউন্টার কালচার। আর যাই হোক, তুমি আমার বাড়িতে বয়ে এসছো, আর বেশি র্যাগিং করছি না। তারপর ক্রিকেট টুর্নামেন্ট করা হয়েছিল। আরে এগুলো কোনো অ্যাচিভমেন্ট না। যে কোনো ছাত্র সংগঠন একটা সোশ্যাল করবে, একটা ফ্রেশার্স ওয়েলকাম করবে, একটা ফুটবল ক্রিকেটের টুর্নামেন্ট করবে। আমাদের কলেজে শোনো, 20th January, which is our foundation day, past versus present, ক্রিকেট খেলাটা একদম কাস্টমারি ছিল। এখন খেলা হয় কেন বলতে পারবো না। পাস্ট ভার্সেস প্রেজেন্ট একটা ডিবেট হতো ফিজিক্স লেকচার থিয়েটারে। সো প্রেসিডেন্সি ওয়াজ নোন ফর, হয়েছিল এতে ইডেন গার্ডেনে, লাস্টে ইডেন গার্ডেন্সে হতো। ও ঠিক আছে, ওটা টিএমসিপির ইনফ্লুয়েন্সের কারণে ইডেনে হতে পারে, কিন্তু ইডেনে খেলার যোগ্যতা সম্পন্ন কতজন প্রেসিডেন্সিয়ান আছে আমার ডাউট আছে। এনিওয়ে, এবার বলো বিলম্বিত বোধোদয়। বিলম্বিত বোধোদয় আমার অনেকদিন ধরেই হচ্ছিল, এরকম ব্যাপার না যে বোধোদয় তোমার সঙ্গে, তোমার অ্যাকচুয়ালি ছাত্র পরিষদের সঙ্গে টিএমসিপির সঙ্গে সংস্রবটা কত বছরের? 2019 সাল। 19? 2014 কি করে? 2014 আমি মাধ্যমিক পরীক্ষা দিয়েছি। ওকে, 2019 থেকে ইট লাস্টেড ফর 2024, 5 বছর। সেটা কিন্তু যথেষ্ট সময়। তো তোমার ওই এখন রেট্রোস্পেক্টিভলি, আমি বলছি না যে তোমাকে অনুশোচনা ব্যক্ত করতে হবে, বাইগন ইজ বাইগন। না, অনুশোচনার বিষয় নয়। আমি এটা বিশ্বাস করি, আমি যখন যেখানে থেকেছি আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি, এবং আমি দিয়েছি। তাতে অনুশোচনার কোনো উদ্রেক হওয়ার বিষয়ও আমার এখানে মনে হচ্ছে না আছে। অনুশোচনারই বিষয় নেই। যেখানে আমি থেকেছি আমি আমার বেস্ট পারফরমেন্স দেওয়ার চেষ্টা করেছি, এবং আমার বিরুদ্ধে কেউ আজ অব্দি এটা বলতে পারবে আমি টাকা তুলেছি,
কেউ বলতে পারবে না আমি কলেজে ভর্তি করিয়েছি, কেউ বলতে পারবে না আমি চুরি করেছি, রেপ করেছি, খুন করেছি, কাউকে ফোনে কোনো পুলিশ অফিসারকে গালাগালি দিয়েছি, মা বাবা তুলে বা তার স্ত্রী সন্তান তুলে তাকে নোংরা ভাষাহীন মন্তব্য করেছি, কেউ আমার নামে থেকে এইগুলো একটাও বলতে পারবে না। তাহলে আমি কিন্তু আমার বেস্ট পারফরমেন্স তৃণমূলেও দিয়েছিলাম। এবার বিষয়টা হচ্ছে, তার মানে তুমি অংশের মধ্যে বকজতা, সেটা যে যেরম ভাবে দেখবে, যে যেরম ভাবে ভাববে। তবে ব্যাপারটা কি বলতো, আমি যেটা মনে করি, যেদিন আমাকে এসএসসি পরীক্ষার লাইনে আমি দাঁড়ালাম এবং দাঁড়িয়ে আমি দেখলাম যে যারা পরীক্ষায় পাশ করে গিয়ে চাকরি করার পরও আবার পরীক্ষা দিতে এসেছে কোলে সন্তান নিয়ে, ফিডিং বোতলে দুধ খাওয়াচ্ছে সেই সন্তানকে, কেউ তার বাবা মা তাদের সন্তান নিয়ে বসে আছে, স্বামী স্ত্রী একসঙ্গে কাঁধে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছে লাইনে, এই দৃশ্যগুলো দেখে আমার সত্যি মনে হলো যে বাংলার যুব সমাজের এবং বাংলার শিক্ষার মেরুদণ্ডটা ভেঙে গেছে। এবং এই বোধোদয় আমাকে সত্যি আমার খুব স্ট্রাইক করেছে আমার মনে এই কথাগুলো। তারপর থেকে আমি আস্তে আস্তে, এবং তার আগে অনেক বিষয় রয়েছে যেটা অ্যালুফ হয়ে যাওয়ার মতো বিষয়, আর এই বিষয়টা আমাকে খুব খুব ভাবিয়েছিল। না তো আমি যতদূর মনে আছে আমার, যে তোমরা একটা শর্ট ফিল্ম বানিয়েছিলাম, ওই শর্ট ফিল্ম বানিয়েছিলে আরজি করের ঘটনার পর, আরজি করের ঘটনার প্রেক্ষাপটে, সেটা থেকেই মানে বিচ্ছেদের সূচনা। তোমাদের কি শোকজ করেছিল না তাড়িয়ে দিয়েছিল? কোনো শোকজ হয়নি। তাহলে প্রথমেই সাসপেনশন লেটার এসেছিল। সাসপেন্ডেড? কে করলো সাসপেন্ড? তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি, যেহেতু তৃণাঙ্কুর ভট্টাচার্য, তার প্যাডে হয়েছিল। তো এটা সে এত দুঃসাহস কোত্থেকে পেল? দেখো, দুঃসাহস তো হঠাৎ, তৃণমূল কংগ্রেস তো ল্যাম্পপোস্ট সবাই, আর কি বলে ছাত্র পরিষদ তো ল্যাম্পপোস্ট নয়, ঠিক আছে? তা পার্টির অন্তর্বাস, তাদের এত সাহস কি করে হলো? রায়ন্না হালদার প্রেসিডেন্সি কলেজের ছাত্রী, গোল্ড মেডেলিস্ট, যাদবপুরে লেখাপড়া করেছে, তাকে তৃণাঙ্কুর তাড়িয়ে দিল উইদাউট দ্য ব্লেসিং অফ দ্য টপ। এটা হয় কখনো? বলো না, এটা অবশ্যই। তোমার তো একটু মনে হচ্ছে এখনো প্রেম রয়ে গেছে। না, কোনো প্রেম নেই। হ্যাঁ, আছে। কোনো প্রেমের মানে কিনারাও নেই, কোনো ক্ষীণ প্রেম। অভিষেক আর মমতার মধ্যে তফাৎ কি দেখেছো? দেখো, আমি এই মুহূর্তে দাঁড়িয়ে দুজনেরই বিরোধিতায় নেমেছি, তো আমি এখানে তফাৎ আর খুঁজতে চাই না। ওই কয়েনের এপিট ওপিটের ব্যাপার। কিন্তু আমি এটা একটা কথা স্পষ্ট বলি, আমি মুখ্যমন্ত্রীর পদে নই, আমি বিরোধী দলনেত্রী পদেও নই, আমি কাউকে সেই ধৃষ্টতা দেখিয়ে অপমানজনক কথা বলতে পারবো না। আমি সেই পদে গেলে তবে কিন্তু একটা তোমার দুজনকে কাছ থেকে দেখার ভিত্তিতে একটা খুব পরিশীলিত মূল্যায়ন তো করা সম্ভব। সবসময় গাল দিতে হবে কেন? না, পরিশীলিত মূল্যায়ন করার মতো জায়গাতেও আমি এই মুহূর্তে আছি বলে মনে হয় না। আমার মূল্যায়ন করার জায়গা এক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, তৃণমূল কংগ্রেসের সরকার যা যা আমাদের সমাজের যা যা ক্ষতি করে দিয়েছে, আমাদের রাজ্যের যা যা ক্ষতি করে দিয়েছে, সেটা মূল্যায়ন করলে আমার মনে হয় বেটার। তাদের মূল্যায়ন করে আমি কি করবো? আর আমি কে তাদের মূল্যায়ন করা? তাদের বাবা মাও নই, তাদের সন্তানও নই। তবে এরকম আমাদের মতো আর হাজার রাজন্যা, হাজার শুভঙ্কররা রয়েছে পশ্চিমবঙ্গের মাটিতে, যারা সত্যি লড়াই আন্দোলন করতে চাইছে, এবং লড়াই আন্দোলন মানে এমনি কোনো উদ্দেশ্য নেই লড়াই আন্দোলন এরকম নয়, তারা সত্যি তাদের নিজেদের ভবিষ্যৎটাকে এবং পরবর্তী প্রজন্মের ভবিষ্যৎটাকে নিশ্চিত করতে লড়াই আন্দোলন করতে চাইছে। এরকম একটা জেনারেলাইজেশন রাজন্যা করছে হাজার হাজার ছেলে মেয়ে। এখানে আমার একটা খুব মেজর প্রশ্ন আছে, এবং দিস ইজ সিরিয়াস। সেটা হচ্ছে, দেখো পৃথিবী জুড়ে যা কিছু এখন বড় বড় ঘটনা ঘটছে, বাংলাদেশ হোক, শ্রীলঙ্কা হোক, এমনকি ধরো মাদাগাস্কারের মতো একটা ছোট্ট দেশ, সেখানে হোক, এভরিওয়্যার, নেপাল, রেজিম চেঞ্জ হয়েছে ছাত্র যুব প্রধানত এদের বিপ্লব বা আন্দোলনের ফলে। এবং এটাই হচ্ছে যে কোনো সমাজের অগ্রগতির একটা ছবি। বাংলাতে মুখে আমরা বলছি আরজি কর, মুখে আমরা বলছি এসএসসি স্ক্যাম, মুখে আমরা বলছি আরো হাজারটা স্ক্যাম, বাট when it comes to the young men, তারা তো একেবারে মনে হচ্ছে বাড়িতে কম্বল মুড়ি দিয়ে ঘুমিয়ে আছে, এবং সেই সুপ্তি শয়ান থেকে উঠছেই না। তার চেয়েও বড় কথা, হয় এক ধরনের নির্জীবতা, আর নয় ধান্দাবাজি। এই দুটো
তাদেরকে একদম ক্রিপল করে রেখেছে, মানে একদম পঙ্গুত্ব প্রাপ্ত একটা যুব সমাজ। ঠিক। সেখানে হাজার হাজার ছেলে মেয়ে হুম। হঠাৎ করে তোমাদের ডাকে ঝাঁপিয়ে পড়বে বা এরকম একটা সাহসী পদক্ষেপ নেবে, সেই আশাটা কি সঙ্গত? না, একটা জিনিস আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে শুধু পশ্চিমবঙ্গ বলে না, সারা ভারতবর্ষে এমন ধরনের একটা পলিটিক্যাল কালচার এই মুহূর্তে চলছে যে অর্থের বিনিময়ে সংগঠন, অর্থের বিনিময়ে প্রতিবাদ, অর্থের বিনিময়ে মিছিল, সব কিছু অর্থের বিনিময়, চাকরি অর্থের বিনিময়, কাজ অর্থের বিনিময়। এইটা করে করে এন্টায়ার মানে আমাদের দেশের যেটা পলিটিক্সটাকে পুরোপুরি, যেটা আপনি বললেন যে পুরোপুরি কম্বলের তলায় চলে গেছে। তারা ভাবছে আমি আজকে মিছিলে গেলে 500 টাকা পাবো। এই যে হীন মেন্টালিটি তৈরি করে দেওয়া যায়, কারণ এটার সবচেয়ে বড় বিষয় হচ্ছে বাংলায় কাজ নেই। কাজ না থাকলে একটা মানুষ যে তার যে প্রাণ ফিরে পাওয়া, সকালবেলা উঠে কাজে যাব, কাজ থেকে ফিরবো, তার দায়িত্ব কর্তব্য, এই যে পালন করার যে স্পৃহা, এটাকে ধূলিসাৎ করে দেওয়া হয়েছে। কি 500 টাকা যদি আমরা দেখছি এই সরকারি লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, ভাতা দেওয়া হয়েছে, কেউ কিন্তু ভাতা চায়নি। মানুষ কাঁদছে যে কাজ করলে সেই 1200 টাকায়, আমি বলছি না সেই 1200 টাকা খারাপ, কারণ আমিও দেখেছি 1200 টাকায় বিভিন্ন সংসার চলতে পারে একদম প্রান্তিক এরিয়ায়, কিন্তু সংসার চলে না, না, যাই সংসার হোক। মোটামুটি হ্যাঁ, তার কিছু চলতে পারে, আমি একদম না করছি না। কিন্তু যদি একটা জিনিস সবাই বোঝে যে মোটামুটি যদি মাথা তুলে বেঁচে থাকতে হয়, তাহলে মোটামুটি ভাতা চলুক, লক্ষ্মী ভাণ্ডার চলুক, আমাদের কোনো সমস্যা নেই। কিন্তু প্রতিটা ঘরের ছেলে মেয়েদের, যারা ইয়ং একদম ছেলে মেয়ে পড়াশোনা করছে, তাদের হাতে কাজটা যাক। এই কাজটা কি মানে কর্মটা হচ্ছে জাতির মেরুদণ্ড হোক, শিক্ষার কর্ম। আজকে বলা হচ্ছে ধর্ম নিয়ে এত উত্তাল দেশ, ধর্মটা কি? দেশের প্রথম ধর্ম হচ্ছে দেশের নাগরিকদের সুরক্ষা এবং কর্মসংস্থান দেওয়া, যেটাই প্রথম মনে করি। ধর্ম যদি মনে হয় কর্মই ধর্ম, ঠিক আমার ধর্মে যা বলছে কর্মই ধর্ম, কিন্তু কর্মটাই আমরা কোথাও দেখতে পাচ্ছি না। পুরোভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে তোমাদের কাজ করতে হবে না, তোমাদের মিছিলে আসলে 500 টাকা লক্ষ্মী ভাণ্ডার যা পাচ্ছ। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মঞ্চ থেকে প্রচার করছেন যে লক্ষ্মী ভাণ্ডার দেওয়া হচ্ছে, পাচ্ছেন তো, মানে কি লক্ষ্মী ভাণ্ডারের বিনিময়ে ভোট? আমরা এই কালচার বাংলায় কোনোদিনও দেখিনি। তার মানে কি ভোটার এখন হয়ে গেছে উপভোক্তা? উপভোক্তা। সুতরাং ভোটার ইজ নো লঙ্গার এ হিউম্যান বিং। হ্যাঁ, আর দেশের পলিটিক্সটাকে চেঞ্জ করতে গেলে মানুষকে চেঞ্জ হতে হবে। আমি কাউকে দোষ দেবো না, মুখ্যমন্ত্রী খারাপ, প্রধানমন্ত্রী খারাপ, আমরা খারাপ। আমরা যদি 500 টাকার বিনিময়ে ভোটটা দিই, সে 500 টাকার বিনিময়ে ভোটটা কিনছে, সে যখন টাকাটা তুলবে তাকে ভাবতে হবে আমিও যে টাকাটা 1 কোটি টাকা খরচা করছে আমার পেছনে, সে কিন্তু সেটা 3 গুণ করে তুলবে। আমরা বিক্রি না হলে কেউ আমাদের কিনতে পারবে না। আমরা বিক্রি হচ্ছে তাই কিনছে। পরিবর্তন মানুষকে হতে হবে, ব্যক্তি পরিবর্তন চাই, সামাজিক পরিবর্তন, তারপর সামাজিক পরিবর্তন, রাজনৈতিক পরিবর্তন খুব সামান্য, ওটা করা যেতে পারে। কিন্তু এটা এটা মানে বাণী হিসেবে যতটা চিত্তাকর্ষক, হুম হুম বাস্তব হিসেবে ততটাই দুরূহ। বাস্তব হিসাবে দেখুন, যখন সুভাষচন্দ্র বসু বেরিয়েছিলেন, ক্ষুদিরাম বসু বেরিয়েছিলেন, আমি একদম তাদের পায়ে ধুলোর যোগ্য না, খুব ক্ষুদ্র একজন প্রাণী, কিন্তু আমি তাদের বই পড়েছি, তাদের হিস্ট্রি পড়েছি। তারাও ব্রিটিশ সরকারের বিরুদ্ধে, একটা সামান্য ছেলে ক্ষুদিরাম বসু, সে ফাঁসির দড়ি পড়ে 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 নিচ্ছে। তাহলে তার যে মানসিকতাটা আমরা যদি স্প্রেড করতে পারি, সুভাষচন্দ্র বসুর মানসিকতা যদি আমরা স্প্রেড করতে পারি, এরকম একটা ফ্রেশ মুখ ইন্ডিয়ার পলিটিক্সে বলুন আর বাংলার পলিটিক্সে বলুন, মানুষ চাইছে ফ্রেশ মুখ চাইছে। কারণ একই ব্যক্তি জামা পাল্টে পাল্টে একবার এই দল ওই দল 3 দল করে বেড়াচ্ছে। মানুষ, ভারতবর্ষের মানুষ বলুন বা রাজ্যের মানুষ বলুন, একদম ফ্রেশ মুখ চাইছে, আর আমরা সেটা করব। এটা আমি আপনার কাছে বলে গেলাম। ফ্রেশ মুখ কারা হবে, তুমি আর রাজন? মানুষ যাকে সমর্থন করবে, যদি আমাদের সমর্থন করে আমরা হব, বা আমরা আমাদের পরবর্তী পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ তৈরি করে দিয়ে যাবো, এইটুকুই বলতে পারি। এতটা আশাবাদ একদম কিসের basis 100। এ? এইটুকু যদি আত্মবিশ্বাসী না হই, তাহলে একজন চাকরি করে মাস গেলে একটা ভালো টাকা মাইনে পাই, কিন্তু আমার কিন্তু বাড়ি থেকে বেরোনোর কিন্তু কোনো প্রয়োজন ছিল না। আমি সুখ দুঃখ একটা ভালো বাড়ি কিনে একটা ছোট মানে হচ্ছে অল্টো কার কেনার মতো ক্ষমতা আমার আছে। আমি জীবনের সব সুখ ভোগ করতে পারতাম, কিন্তু আমি বাড়িতে বেরিয়ে পড়েছি কেন? যে যখন মাতৃভূমি ডাক দেয় তখন বেরোতে হবে। আজকে আমার মন জেগেছে, কারোর পরের দিন কারোর মন জাগবে। এই জাগিয়ে জাগিয়ে তোলাটা কাজ। কে ক্ষমতায় আসবে, কে পাল্টাবে, সেটা আমাদের বিষয় নয়। আমাদের মূল দায়িত্ব মানুষকে ঘুম থেকে জাগানো। এই 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 চেতনা বোধ তোমার মধ্যে সঞ্চারিত কে করলো? নবদ্বীপ বলে?
নবদ্বীপ তো চৈতন্য আপনি দেবের- জানেন মহাপ্রভুর পুণ্যভূমি, মহাপ্রভু সামাজিক পরিবর্তন করেছেন। না, তিনি না থাকলে তো কোনোদিন গোটা- বাংলার প্রথম যদি জাগরণ করে থাকেন তিনি মহাপ্রভু। শুধু বাংলা শুধু প্রথম বাংলা না, না, হ্যাঁ, দেশেরও। মানে পুরো মানে আমাদের আমাদের বাঙালি জাতির হুম। সর্বশ্রেষ্ঠ চিরকালের আইকন। চিরকালের আইকন মহাপ্রভু। তার পুণ্যভূমিতে আমি কোন কর্মের ফলে এসেছি বা জন্মেছি, তার তো একটা কিছু কানেকশন থাকবেই। তো এই যে ও তো খুব গুছিয়ে কথা বলে এবং খুবই ইমপ্রেসিভ, তো একে জোগাড় করলি কোত্থেকে? ওই যে তুমি একটু আগে বলে না, গ্রেট ম্যান থিংস লাইক। না, বাট ও তো ঠিক তৃণমূলী বা কংগ্রেসি কালচারের প্রোডাক্ট বলে মনে না, হচ্ছে না। এটা হচ্ছে যে যারা যেরকম ভাবনা চিন্তা করে তারা সেরকম ভাবে নিজেদের মতো মানুষ খুঁজে নেয়। ও বাবা, তাহলে তুই কি মানুষ খুঁজতে বেরিয়েছিলি? বা এরকম হতে পারে যে শুভঙ্কর দা আমাকে খুঁজে নিয়েছে, সেটাও তো হতে পারে। কোনটা সত্যি? সময় সবাইকে মিলিয়ে দেয়, আমি এটা বিশ্বাস করি। কারণ সবকিছু যেটা এটা সবাই মানতে পারে বা না মানতে পারে, সবকিছু ক্রিয়েট হয়ে রয়েছে। সে যেমন মহাভারতের কুরুক্ষেত্রের দাঁড়িয়ে যেমন বলেছিল যে কৃষ্ণ অর্জুনকে যে তুমি শুধু অস্ত্র ধরো, আমি সব করে রেখেছি, তোমার কর্তব্য পালন করো। আমরা আমাদের কর্তব্য পালন করি। যদি মুখ্যমন্ত্রী পরের দিন আমরা যদি মিছিলে বেরো, যদি ফায়ার করে দেয়, গুলি করে দেয়, মরে যাবো। মৃত্যু আমার লেখা হয়ে আছে। কর্মটা ফ্যাক্টর, কর্মই আমার ধর্ম। তাহলে তুই তো একদম এইটুকু রোগা মেয়ে, তোকে যদি গুলি করে তুই কোথায় যাবি? আমাকে গুলি করলে আমার মতো এরকম হাজারটা রাজন্যার আছে, ওহ বাবা, এইসব তাদেরকে ডায়লগ তখন আর দেখা ভালো যাবে লাগে তারা না কি রে। করতে পারে। না, আমার কথা হচ্ছে যে এই যে যাত্রাটা, এটার তো একটা পরিণতি হবে। হুম আমি একটা উদ্দেশ্যহীনভাবে কিছু মিডিয়া গ্লেয়ারে থাকবো বলে একটা যাত্রা শুরু করে দিলাম। হুম কিছু ছেলে, বাঙালির ছেলেরা খুব হুজুগও পছন্দ করে, হুম হই হই করে সেই হুজুকে পা দিল। হুম হলো, যতদিন যাত্রা চললো ততদিন কেউ কেউ হয়তো তোদের দিকে তাকালো। আর এখন গোটা বাংলা জুড়ে এত অসংখ্য ইউটিউব হয়ে গেছে আর এই লোকাল চ্যানেল হয়ে গেছে, সুতরাং পাবলিসিটি উইল কাম উইদাউট ইভেন আস্কিং ফর ইট। হুম। ঠিক আছে, তারপরে কি এটা ফ্র্যাক্টিফাই করবে কিসে? একটা রাজনৈতিক দল হবে, একটা মঞ্চ হবে, একটা প্রেশার গ্রুপ তৈরি হবে, একটা নাগরিক মঞ্চ হবে, না কি হবে? না একটা মানবাধিকার সংগঠন হবে? না, ও যে ধরনের কথা বলছে সেটা শুনে মনে হচ্ছে বেশ একটা আধ্যাত্মিক তাত্ত্বিক, হ্যাঁ, একটা আশ্রমের সুলভ ব্যাপার হবে। কোনটা হবে? শুভঙ্কর দাকে বলুক কোনটা হবে। না, আমি তো তোকে জিজ্ঞেস করছি, তুই বল। শুভঙ্কর দাকে বলে নিক, আমি তারপরে শুভঙ্কর দার কথা শুনে বলছি। ওকে বলো। আমি একটা জিনিস খুব বিশ্বাস করি যে পরিবর্তন যদি কিছু করতে হয় তাহলে প্রথমে আত্মপরিবর্তন, আগে আমাকে পরিবর্তন হতে হবে। আমি যদি লোকের দিকে আঙুল তুলি, তিনটা আঙুল আমার দিকে আছে। এটা কিন্তু আরএসএস এর বক্তব্য। হ্যাঁ, বক্তব্য হতে পারে, যেটা আমি fact গেছিলাম সেটাও বলতে আমি পারি। গেছিলাম ওই সারসং চালকের যেদিন গিয়েছিল, আমাকে নিমন্ত্রণ করেছিল, গেছিলাম। তিনি এক্স্যাক্টলি এই কথাটাই বলেছেন হুম হুম, যে প্রথমে মানুষ আপনাকে নিজের দিকে তাকাতে হবে। ঠিক। ইনফ্যাক্ট উনি কেন, আমাদের যত মানে মনীষীর বাবা মনীষীরা, সবারই, হ্যাঁ। যেমন ধরো গৌতম বুদ্ধ। হুম গৌতম বুদ্ধ মারা যাওয়ার সময় তার সবচেয়ে প্রিয় শিষ্য হুম আনন্দকে বলেছিলেন, আত্মদীপ ভব। ঠিক আছে, বি লাইট আনটু ইয়োর সেলফ, ফর দের ইজ নো আদার হুম লাইট। হুম, তো এগুলো তো আমরা শুনেছি, ঠিক। কিন্তু যে বাঙালি বাচ্চারা বা স্কুল কলেজের ছাত্ররা বেয়নেটের সামনে, বুলেটের সামনে, সিআরপিএফ এর গুঁতোকে, গুড ব্যাড আগলি আমি বলছি না, বাট নকশালবাড়ি ওয়াজ এ গিফট অফ বেঙ্গল। হুম আমাদের অনুশীলন সমিতি থেকে আমাদের যা কিছু বিপ্লবী চিন্তাধারা সবই গিফট অফ বেঙ্গল। ঠিক, একদম। সেই বাংলায় এখন কি বলবো, আমার তো মনে হয় মাঝে মাঝে ওই শবযাত্রা করা উচিত বাঙালি একদম, যুব সত্যি, সমাজে। সত্যি, একদম। সেলিব্রেশনের কিছু আছে বলে মনে হয় না। সত্যি শোভাযাত্রা করা উচিত। বলো। তো আমাদের যেটা আমরা বিশ্বাস করি যে আগে আত্মপরিবর্তন, আগে আমরা যদি সঠিকভাবে মানুষের সামনে আসতে পারি। একটা খুব কমন কোয়েশ্চেন, আমি ফার্স্ট এটা বলিনি, যে ওর বিষয়টা নিয়ে আমাকেও প্রচুর প্রশ্ন করা হচ্ছে যে ও আগে টিএমসিপি করতো। না, তোমাকে তো করছি না। না না বলছি, কিন্তু যেটা প্রথমে প্রশ্ন সেটা বলেনি যে আমি বিশ্বাস করি সিস্টেম
না ঢুকলে সিস্টেমের পরিবর্তন করা সম্ভব নয়। দীর্ঘদিন আমরা ছাত্র আন্দোলন করে এসেছি, পুলিশের মার খেয়েছি, পুলিশের জেলও কেটেছি, স্কুল মাস্টারও আমি জেলও কেটেছি, কিন্তু একটা জিনিস খুব ভালো করে বুঝেছি যে সিস্টেমে না ঢুকলে সিস্টেমে পরিবর্তন করা যাবে না। তো যদি এই যাত্রা আমরা মানুষের কাছে গ্রহণযোগ্য করে তুলতে পারি, যদি মানুষ সেরকমভাবে আমাদের গ্রহণযোগ্য বলে মনে করে, বা যদি আমরা শুরুটাও নয় করলাম, পরবর্তীকালে আমি জানি বাংলায় প্রচুর যারা ছেলেমেয়ে আছে, প্রচুর প্রতিভাবান ছেলেমেয়ে আছে, আমরা শুরু করলাম, পরবর্তীকালে দেখা গেল ওখান থেকে কোনো ভালো মুখ এলো। তো আমরা এইটা বলবো, আমরা যখন যাত্রা শেষ করব, আমরা সিস্টেমের পরিবর্তন করার জন্য আমরা সিস্টেমে ঢুকবো। সেটা কোন পথে ঢুকবো, কিভাবে ঢুকবো, সেটা এখনো কোনো প্ল্যান নেই, কিন্তু বাংলাকে পরিবর্তন করতে গেলে সিস্টেমের পরিবর্তন হতে হবে। শুধু দল পরিবর্তন করে লাভ নেই। আজকে আছে তৃণমূল, কালকে একটা অন্য দল আসবে, জামা বরাবর পাল্টে মানুষ পড়ে, কিন্তু শরীরটা তো একই থাকছে। আমাদের শুধু সরকারের পরিবর্তন না, ব্যবস্থার পরিবর্তন চাই। সরকারি দপ্তরে শুদ্ধিকরণ চাই, প্রতিটা দপ্তরে শুদ্ধিকরণ চাই। এই জায়গাটা আমরা করতে চাইছি, সেটা কোন পথে হবে, কিভাবে আমরা প্ল্যান করিনি, কিন্তু আমরা চাইছি একটা জনজাগরণ হোক, যে মানুষের প্রধান ভিত্তি ভাতা নয়, মানুষের প্রধান ভিত্তি কর্ম, মর্যাদা, আত্মসম্মান, এইটাকে আমরা করতে চাইছি। তো দেখা যায় মানুষ কতটা গ্রহণযোগ্য করে। তাহলে আর কিছু কোশ্চেন আমাকে অন্য সবাই করছে যে ওর সাথে কেন, ও হলে আমরা থাকবো না, ও টিএমসিবি করে এসছে। শুধু রাজনৈতিক পলিটিক্যাল পার্টিগুলি ওয়াশিং মেশিনে ধোয়ার শুধু তাদেরই ক্ষমতা আছে কেন? সাধারণ যারা ছাত্র যুবরা করতে পারে না? এটা কোনো পলিটিক্যাল ব্যানার থেকে বেরিয়ে সেটা কিছু করতে পারে না? তা রাজনীতি যখন পলিটিক্যাল পার্টিগুলো করতে পারে, ধুয়ে মুছে পরিষ্কার করে নিলাম, তার কি পাস্ট আগে ছিল দেখার দরকার নেই, আমার দলের লাভের জন্য কাউকে আমি গ্রহণযোগ্য করে তুললাম, কিন্তু সেই কাজটা যদি আমরা করি তখন সেটা অন্যায় হয়ে যাচ্ছে। এরকম দোগলাবাজি কিন্তু আমরা শুনবো না। না না, ওসব নিয়ে আমার কোনো মাথা ব্যথা নেই। না, তো শুভঙ্কর দা তো বললেন, এবার তুই বল। শুভঙ্কর দা একটা কথা যেটা বললো খুব গুরুত্বপূর্ণ আমার মনে হয়েছে, যে সিস্টেমের মধ্যে থেকে সিস্টেমকে পরিবর্তন করতে হবে, তার বাইরে অন্য কোনো উপায় নেই। আর তুমি যেটা প্রশ্ন করলে যে আমাদের উদ্দেশ্যটা কি, আমরা আদৌ কিছু করতে পারবো, তো কিছু করতে পারবো কিনা সেটা সময় বলবে, কিন্তু আমরা একটা দৃঢ় বিশ্বাস রাখছি নিজেদের উপর কি ইতিমধ্যে আমরা একটা গুগল ফর্ম করেছি, ফেসবুকে দিয়েওছি, সেটা 22,000 মানুষ দুদিনে, আমরা দুদিন জাস্ট হয়েছে দিয়েছি, মাত্র দুদিন 22,000 মানুষ সেই ফর্মে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ দেখিয়েছে। তার মানে আমরা কিছু করতে পারবো এই বিশ্বাস শুধু আমরা সেই ফর্মে কি লেখা আছে? সেই ফর্মে আমরা কতগুলো কলাম করেছি। কলামের মধ্যে একটা হচ্ছে যে আমরা এই যে অনেক মানুষের ডিগ্রি রয়েছে, সেই ডিগ্রি থাকা সত্ত্বেও সে চাকরি পাচ্ছে না, সে যে চাকরির জন্য অ্যাপ্লাই করছে, তো এই ডিগ্রি, তাদের কি কি ডিগ্রি রয়েছে, যোগ্যতা পত্র যেটা, সেটা তারা দেবে, সেখানে কোথায় থাকে সেটা দিচ্ছে, তারা এই আন্দোলনের সঙ্গে কেন যুক্ত হতে চাইছে সেটাও দিচ্ছে। এরকম 22,000 মানুষ এগুলো জানিয়েছে, এবং প্রত্যেকেরই কম বেশি একই আমাদের কাছে বক্তব্য তুলে ধরা, যে কর্মহীনতা, কর্মসংস্থান, বেকারত্ব এবং ভ্যাকেন্সি থাকা সত্ত্বেও হচ্ছে না, আবার হওয়া চাকরি চলে যাচ্ছে, এই বক্তব্য। তো আমার মনে হয় 22,000 মানুষ যখন আস্থা রাখতে পেরেছে আমাদের প্রতি, ভরসা রাখতে পেরেছে, তাহলে আগামী দিনে নিশ্চয়ই আমরা কিছু না কিছু ভালো উদ্দেশ্য নিয়ে তো নেমেছি মাঠে, খারাপ উদ্দেশ্য তো নয়, ভালো কিছু না কিছু করতে পারবো, এটা বিশ্বাস। মানলাম। এখন ব্যাপার হচ্ছে এইটাই ইন্টারেস্টিং, যদি মাত্র দুদিনে 22,000 লোক তোমাদের ইয়েতে রেসপন্ড করে থাকে, দেন ইট ইস এ ভেরি সিগনিফিক্যান্ট নাম্বার, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু এত লোক জানলো কি করে যে তোমরা এই ধরনের একটা সার্ভে করতে বাজারে নেমেছো? আমরা প্রথমে একটা পোস্টার আজ থেকে প্রায় 1 সপ্তাহ আগে ফেসবুকে পোস্ট করি। ওকে। তারপর আমরা সেই পোস্টার পোস্ট করার পর আমাদের যেটা বক্তব্য সেটা ফেসবুকে সেটাও আমরা লিখি। লেখার পর বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মন্তব্য আসে। তারপর আমরা যেটা করি গুরুত্বপূর্ণভাবে, অভয়ার বাড়িতে যাই, অভয়ার মা বাবার সঙ্গে দেখা করি এবং তামান্নার পরিবারের সঙ্গে দেখা করি, এবং তারপর অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সঙ্গে আমরা গিয়ে ব্যক্তিগতভাবে কথা বলি। তার কারণ আছে, এরকম কোনো পলিটিসাইজ করার মতো কারণ নয়, এই কারণ শুধুমাত্র সিম্পল কারণ, যেহেতু উনি এই চাকরি প্রার্থীদের আন্দোলনের সময় বা চাকরি প্রার্থীদের ওই আইনি ব্যবস্থায় উনি যুক্ত ছিলেন, এবং উনি নিজে আমি অনেকের মুখে শুনেছিলাম যে উনি
এই মানুষের বাচ্চার দুধের কৌটো কেনার টাকা পর্যন্ত দিয়েছে, যারা চাকরি হারিয়ে গিয়েছিল, চাকরি প্রার্থীদের যাদের আন্দোলন চলছিল। তো সেই কারণে ওনার কাছে যাওয়া। আর মানে মানুষ অভিজিৎ। এবং আরো গুরুত্বপূর্ণ যে আমরা ওই এক সপ্তাহে যখন আমরা ওটা পোস্ট করেছিলাম, প্রচুর অসংখ্য আমাদের কাছে ডিএম আসছিল, ফেসবুকে আসছিল, হোয়াটসঅ্যাপে আসছিল। ডিএম মানে কি রে? ডিরেক্ট মেসেজ। ওকে, হ্যাঁ। তো অনেক ডিএম আসছিল আমাদের কাছে। এবার আমরা যোগাযোগও করি। গুগল ফর্মটা পোস্ট করার পর আমাদের সব থেকে ভালো হয়েছে যে এই যে যোগাযোগগুলো এতদিন ধরে আমাদের ডিরেক্ট হচ্ছিল, আমরা তাদেরকে কিভাবে কি করব, প্রত্যেককে ইন্ডিভিজুয়ালি ধরে ধরে বক্তব্য বলা বা উত্তর দেওয়া, সেটা আমরা গুগল ফর্মের মধ্যে করতে পেরেছি। তাতে সুবিধা হয়েছে যে এই মানুষগুলো তাদের স্বতঃস্ফূর্ত ভাবনা চিন্তা সেখানে লিখতে পারছে। আর সবচেয়ে ভালো কথা, আমাদের একটা মানে ছিল, কলাম ছিল যে আপনারা কি এই যাত্রাকে সমর্থন করেন? একটাও না নেই। মানে অদ্ভুত রকম ব্যাপার। মানুষ চাইছে কিছু করুক, কিন্তু কেউ কারোর মুখ থেকে বেরিয়ে আসবে, বিদ্রোহ ঘোষণা করবে, সেটা পাচ্ছে না। আমরা সেই জায়গাটা তৈরি করতে চাইছি। মানুষের মধ্যে বিদ্রোহের আগুন আছে, সবাই ভুগছে। যে লক্ষ্মী ভান্ডার পায় সেও কাঁদছে, কিন্তু সেইটাকে কিন্তু তার কিন্তু চলে না। কিন্তু তাকে ভিক্ষা বৃত্তি করে, তাকে বা ভিক্ষা ভাতা দিয়ে তাকে বাঁচিয়ে রাখা হয়েছে। সে বাঁচতে হয়তোই বাঁচছে, কিন্তু তার মধ্যে কোনো আত্মসম্মান বোধ নেই, আনন্দ নেই, খুশি নেই, কিছু। লক্ষ্মীর ভান্ডার কি হয়? আমার বক্তব্য, লক্ষ্মীর ভান্ডার, কন্যাশ্রী, সাইকেল, এগুলোতে কি হয়? স্কুল অব্দি পার হয়ে গেল। আমি লক্ষ্মী ভান্ডারের কথা এখানে ছাড়লাম, আমি বাকিগুলোর কথা বললাম। স্কুলের পর সে কি করবে? স্কুল কলেজে পড়ার পর তার প্রোডাক্টিভিটি যাবে কোথায়? সে এত এডুকেটেড কি কারণে? না, লক্ষ্মী ভান্ডার যদি দেয়ও, একটা মানুষের এই বর্তমান বাজারে মিনিমাম সংসার খরচ মোটামুটি 5-6 হাজার টাকা। তাহলে এই সরকার, একটা সিএম, সে একটা চেয়ারে বসে আছে, মুখ্যমন্ত্রী চেয়ারে, তার তো ধারণা থাকা উচিত যে একটা সংসার চালাতে মিনিমাম 5-6 হাজার টাকা খরচা হচ্ছে। অন্তত সেই টাকাটা বাড়িয়ে 5 বা 6 হাজার টাকা আমরা করে দিই। তার মানে তার মাথাতেই আছে যে এই টাকাটা দেওয়ার উদ্দেশ্য তার সংসার চালানো নয়, তার ভালো করার, মঙ্গল করা নয়, তার ভোট কেনা আমার উদ্দেশ্য। তাই একটা গন্ডি বেঁধে দেওয়া হয়েছে। সেসব তো আছে, একদম ক্লিয়ার আছে। কিন্তু এই যে 22,000 যারা বলেছে আমরা আছি আপনাদের সঙ্গে, তাদের কি আমরা ভাগে ভাগে পথে নামতে দেখব? সেটা আমরা সবার সাথে কথা বলছি এবং তারা সমস্তভাবে লিখে দিয়েছে আমার সমর্থন জানি। এবং আমি এইটাও আমরা করেছিলাম একটা কলামে, সমর্থন জানানো এক জিনিস, হ্যাঁ না, আমি আর তাদেরকে মোবিলাইজ করে এর মধ্যে টেনে আনার। তার পরের কলামে লিখেছিলাম, আপনি কি এই যাত্রার ভলেন্টিয়ার হিসাবে কাজ করতে চান? ওখানেও একটা না নেই। শুধু আমাদের কাছে যেটা মাইনাস, মানে আমাদের কাছে যেটা দুর্বলতা, সেটা হচ্ছে এখনো অবধি কোনো রাজনৈতিক দলের সমর্থন আমরা পাইনি। জানি না এত বড় একটা ইস্যু কেন কোনো পলিটিক্যাল পার্টি সমর্থন করছে না, ভয়ে করছে না, ইনসিকিউর ফিল করছে, নাকি যেটা সবাই বলে কোন রকম সেটিং তত্ত্ব। এটাতে আবার আরেকটা জিনিস হয়েছে, সেটা হচ্ছে যে কেন তোমাদের দরকার কি রাজনৈতিক দলের সাপোর্ট? কারণ একটা পলিউটেড হয়ে একটা ফান্ডিং, একটা ম্যাটার, একটা এত বড় যাত্রা, আমি সামান্য একটা মাইনে পাই, ক্রাউড ফান্ডিং করো। হ্যাঁ, সেই পথটা খোলা আছে। 22,000 লোক যদি তোমাকে হ্যাঁ বলে থাকে, তাহলে 22,000 ইন্টু 50 টাকা, তারা প্রত্যেকেই দিতে রাজি। হ্যাঁ, একদম একদম। না, আবার আরেকটা বিষয় হয়েছে এখানে, আমাদের এই যাত্রাটা পোস্ট হওয়ার পরই আমি দেখলাম কাল পরশু নাগাদ বিজেপির যুব মোর্চাও সেম প্যাটার্নে একটা এরকম যাত্রা করছে, তারাও ডাক দিয়েছে। এবার বক্তব্যটা হচ্ছে যে আমাদের সিম্পল বক্তব্য, আমরা এই যাত্রা যখন শুরু করার কথা ভাবনা চিন্তা করেছি, যখন শুভঙ্কর দা আমাদের সঙ্গে আলোচনাও করেছে, আমাদের বক্তব্য একটাই ছিল যে অ্যাপলিটিক্যালি সে বিজেপি হতে পারে, কংগ্রেস হতে পারে, সিপিএম হতে পারে, জিইউপি হতে পারে, আইএসএফ হতে পারে, হুয়েভার ইট ইজ, তারা এই মিছিলে থাকুক এবং সবাই মিলে এই মিছিলটা করি যারা অ্যান্টি গভর্নমেন্ট মনোভাব পোষণ করছে। তো আমাদের মতো সেম যাত্রারই আবার ডাক দিয়েছে ওরাও, বিজেপিও। যাই হোক, করছে তো। আমার বক্তব্য হোক, হওয়া নিয়ে কথা, কিছু একটা হোক অ্যান্টি গভর্নমেন্ট, এবং সেটা শুধু নামের জন্য যেন না হয়, ফুটেজের জন্য না। আজকে আমি বসলাম, কালকে আমি গিয়ে কোনো গ্রাউন্ড ওয়ার্ক করলাম না, তাহলে সেটা হয়ে কোনো লাভ নেই। হোক, আমি চাই হোক, এবং সেটা ফলপ্রসূভাবে হোক। মাঝখানে খবরটাও দেখেছিলাম যে তুমি বিজেপিতে প্রায় যোগ দিয়ে ফেলেছো। তার মানে কি তুমি বিজেপিতে জায়গা পেলে না বলে এখন ইন্ডিপেন্ডেন্ট হচ্ছ? এটাই বক্তব্য উঠে এসেছে। বিজেপিতে যোগ দেওয়ার কথা আমি বলি, বিজেপি, এটা তো অস্বীকার করার জায়গা নেই যে তৃণমূলের সঙ্গে আমার সম্পর্ক দূরত্ব থাকার পর, পারার পর বিজেপি আমার সঙ্গে যোগাযোগ করে। এরকম ব্যাপার নয় যে আমি নিজে গিয়ে আধেকলাপনা দেখে বিজেপির সঙ্গে যোগাযোগ করেছি। কে করেছিল? না, সেটা না বলাই থাক, সেটা গোপনীয়তা বজায় রাখাই উচিত। সবারই এখানে গোপনীয়তার ফ্যাক্টর রয়েছে। তো বিজেপি আমাদের সঙ্গে যোগাযোগ করে, আমার আর প্রান্তিকের সঙ্গে।
আমাদের সঙ্গে যখন যারা যোগাযোগ করে আমরাও কথা বলেছি, এরকম না যে আমরা প্রত্যাখ্যান করেছি বা ফিরিয়ে দিয়েছি। এবার দেখুন, আরএসএস এর লোকেরাও তো যোগাযোগ করেছিল। হ্যাঁ সবাই সবাই বিজেপি আরএসএস সবাই যোগাযোগ করেছিল আমাদের সঙ্গে। অস্বীকার না করলে তো বলবো, হ্যাঁ অনেক পার্টি, পলিটিক্যাল পার্টি যোগাযোগ করেছে, এটা তো অস্বীকার করা যায় না। বামেরাও করেছে। না না, বামেরা করেনি। বামেরা জানে যে রাজনা কোনোদিন বামপন্থী হবে না বা বাম সমর্থন করবে না। ওকে ডিএনএ তে নেই। না, কিন্তু তাদের অনেকের সঙ্গে আমার খুব ভালোভাবে কথা হয়েছে, কিন্তু কোনোদিন পার্টি জয়েন করা বা এই বিষয় নিয়ে কথা হয়নি। তো অবশ্যই এসেছিল, কিন্তু আমরা কখনোই এটা কাউকে বলে দিইনি যে আমরা জয়েন করে ফেলেছি বা আমরা জয়েন করতে এই মুহূর্তেই জয়েন করতে ইচ্ছুক, এটা বিষয় না। আর ওটা আমি জানি অনেকেই বলছে যে রাজনাকে বিজেপি নাইনি তাই জন্য এখন নিজে করছে। তা যদি সেটাও বিষয় হয়ে থাকে, বিজেপি যদি নাই নিয়ে, এটা তো ভালো হয়েছে। তো আমি তাহলে তো এই এতগুলো মানুষ যারা 22,000, তারা যে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করছে, ভালোই হয়েছে যে রাজনা ইন্ডিভিজুয়ালি, রাজনা শুভঙ্কর ইন্ডিভিজুয়ালি তারা সামনে আসছে, এটা ভালো বিষয়। এরকম বিষয় না যে না, আমাদের কিন্তু কি হলো যোগাযোগ করার পরে কি হলো? যোগাযোগ করার পরে আমাদের জয়নিং সংক্রান্ত বিষয়ে অনেক বক্তব্য এসেছিল, কিন্তু সেটা আমাদের তরফ থেকেও এগোয়নি, ওদের তরফ থেকেও এগোয়নি। ওদের তরফ থেকে কি কারণে এগোয়নি, ওরা রেজিমেন্টের দল, আমি জানি না কি কারণে এগোয়নি। আমি শুনেছি নাকি ওদেরই যুব তরুণ প্রজন্মের অনেকে অনেক মন্তব্য, অনেক বক্তব্য তুলে ধরেছে, ইনসিকিওর হয়ে গেছে, এটাও শুনেছি যে আমরা গেলে তাদের সংশয় তৈরি হতে পারে, তাদের তরুণ প্রজন্মদের। তো সত্যি আমি জানি না আসলে কি ঘটেছে, সেটা আমার পক্ষে বলা সম্ভব না, আমি তো বিজেপি নই। আমাদের তরফ থেকে আমরা জানি যে আমরা জয়েন করিনি, এটুকু। কিন্তু বিজেপি হ্যাঁ বললেও তুমি বিজেপি হয়ে যেতে না, সেখানে তো আমি বললাম কি ওদের তরফ থেকে প্লাস আমাদের তরফ থেকে ইকুয়াল কোঅপারেশন। তো এক হাতে তো তালি বাজে না, ওরা হ্যাঁ বললেই আমরা জয়েন করতে পারেন তো ব্যাপার না, আমাদেরও তো সেই কোঅপারেশনের জায়গাটা থাকতে হতো, কি বক্তব্য কি ভাবনা, আমাদের তরফ থেকেও সেটা হয়নি কিন্তু বলে। একটা কথা বলো তুমি, আমি তোমার পারিবারিক প্রেক্ষাপট জানি, তোমার বাবাকে চিনি, তোমরা এসেনশিয়ালি একটা কংগ্রেসি পরিবার। হুম যদি আমি রুট বিশ্লেষণ করি, হুম একদম। তোমাদের যেমন একটা অ্যান্টিথেটিক্যাল রিলেশন আছে উইথ দ্য লেফট, তেমনি বিজেপির সঙ্গেও কোনো সাচ্চা কংগ্রেসি পরিবারের লোক চট করে কিন্তু কোনো মধুচন্দ্রিমা যাপন করতে চাইবে না। হুম কিন্তু তুমি যদি এরকম ফোরাম শপিং করো, হুম ধরো আজকে বিজেপি কাছে গেলে কালকে কংগ্রেসের কাছে গেলে, তাহলে তো তোমার ক্রেডিবিলিটি খুব বিচ্ছিরি ভাবে ধাক্কা খাবে। হতে পারে 100 বার, কিন্তু আমি ফোরাম শপিং করছি কিনা সেটা ইম্পর্টেন্ট। আমি কাউকে প্রাধান্য দিচ্ছি লোকেও কিনা সব সেটা দেখে না, লোকে দেখে পারসেপশন। না, লোকে তো যেটা শুনেছে তো সেটা দেখেছে, আমি তো এতদিন মুখ খুলিনি, আজকে আমি তোমার শোতে তোমার এই অনুষ্ঠানে এসে মুখ খুলছি। বলো আমি এর আগে তো কোনোদিন আমি লোকে বলেছে ওকে বিজেপি জায়গা দেয়নি, ওকে সিপিএম জায়গা দেয়নি, কংগ্রেস জায়গা দেয়নি, তৃণমূল জায়গা দেয়নি, লোকে বলেছে। আমি তো লোকের পারসেপশন কোনোদিন ক্লিয়ার করতে চাইনি, ক্ল্যারিফিকেশন দিইনি, ক্ল্যারিটি দিতে চাইনি। এবং আজকে আমার মনে হয় লোকের পারসেপশন যারা বলছে তারা কিন্তু তৃণমূল, এবং আমি এটা লিখে দিতে পারি 100% এই তৃণমূলদের সঙ্গেই, মানে সেটা বলা উচিত হবে কিনা আমি জানি না, বাট ছেড়ে দিই, আমি সেটা না বললে এটাই বেটার। এদের সঙ্গে কারোর কোনো যোগাযোগ আছে কোনো কোনো দলের, সেই সেটিং তত্ত্ব এখানে প্রমাণিত হয় কিছু কিছু জায়গায়। আমি সম্পূর্ণ সবার কথা বলছি না, এক্ষেত্রে সব সব দলের সবাইকে আমি ব্লেম করছি না, বিজেপির কথা বলছি। তো তৃণমূলের এই যারা লিখছে, তুমি যাদের লেখার কথা বলছো তারা কিন্তু আমি এই কিচ্ছু পড়িনি, আমি এগুলো তৃণমূলের বাংলা হান্ট বলে একটা কাগজ আছে, ওই সেই অভিকার চালায় উদাহরণ, ফ্লিটিংলি অনেক, এখন তো জিনিসটা সবই এই মোবাইলে আছে। তো আমার মনে পড়ছে ফেইন্টলি যে ওরা কোথায় নিয়ে চর্চা হয়েছিল, এখানে দরজা বন্ধ ওখানে দরজা বন্ধ, একমাত্র শুভেন্দুদার দরজাটা খোলা, জানি এটা পোস্ট করেছিল, এবং ওরা পোস্ট করার পরে ডিলিটও করেছিল, তুমি সেটা দেখেছো কিনা জানি না। না না, আমারও তো দেখার ওরা সময়ও পোস্ট নেই, করার আগ্রহ পরে নেই। ডিলিটও করেছিল, তার কারণ আমি ব্যক্তিগতভাবে ফোন করে বলি যে এইরকম ভাবনা চিন্তা বা এইরকম কোনো খবর কি আছে তোমাদের কাছে যে তোমরা এটা করেছো? বলছে না, এটা ভুল করে হয়ে গেছে। তো জানি সেটাও উদ্দেশ্য প্রণোদিত ভাবেই কেউ করিয়েছে, সেটা সবই জানি, যাই হোক সেটা Whatever. হ্যাঁ হোয়াটএভার ইট ইজ। তো যাই হোক, কিন্তু পলিটিশিয়ানের আসল পুঁজি কিন্তু বিশ্বাসযোগ্যতা। ইউ হ্যাভ টু বি লাইক সিজার্স ওয়াইফ, অ্যাবাভ সাসপিশন, এবং লাইক জাস্টিস, দ্যাট ইউ হ্যাভ টু বি নট অনলি ফেয়ার বাট অলসো সিন টু বি ফেয়ার। তো সেখানে কি তোমার মনে হচ্ছে যে এই ধরনের একটা নতুন উদ্যমের ক্ষেত্রে
তোমার এই পুরনো পলিটিক্যাল আইডেন্টিটি অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে? একদমই না, একদমই নয়, একদমই মনে হচ্ছে না সেটা। কেন? তার কারণ I am giving you a chance to explain yourself. Open up your chest. কেন মনে হচ্ছে না সেটা আমি জানি। ইতিমধ্যে আমাদের অনেকের সঙ্গে কথা হয়েছে, সেটা তৃণমূল কি ভাবছে সেটা নিয়ে আমি লিস্ট বদার্ড। আর এই ভাবনা চিন্তাগুলো, এই বক্তব্যগুলো তৃণমূলই মার্কেটে ছড়াচ্ছে। স্বাভাবিক, তাদের জায়গা থেকে, যেহেতু স্বার্থ চরিতার্থ হয়নি তাদের জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি, বেরিয়ে এসে আমরা নিজেরা নিজেদের মতো করে ভাবছি। তো এই মন্তব্য তারাই ছড়িয়েছে। আমি কিন্তু বাকি কোনো সাধারণ জনগণকে আমি দেখিনি, সাধারণ জনগণ যাদের বলা হয় আমি তাদের কিন্তু দেখিনি যে এই মন্তব্য করতে, যে ও তো এই দল থেকেই গেছে, ও তো এই দল থেকে গিয়ে এই দলের বিরোধিতা করছে। আমি একটা কথা প্রথম দিনই বলেছিলাম, যখন আমি তৃণমূল কংগ্রেসে ছিলাম এবং যখন আমাকে প্রেস বাইটের জন্য সবাই প্রশ্ন করতো শিক্ষা দুর্নীতির প্রশ্ন, আমি তখনও একটাই কথা বলেছিলাম যে দেখুন, এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না, কারণ আমি এখনো পর্যন্ত চাকরি পরীক্ষা দিইনি, আমি তাদের স্থলে হেঁটে দেখিনি। আমি যদি তাদের জুতো স্থলে হেঁটে দেখতাম তাহলে আমি বলতে পারতাম। আজকে তৃণমূল কংগ্রেসে যখন আমি ছিলাম তখন আমার স্পষ্ট বক্তব্য এটাই ছিল যে দলে থেকে যদি দলের শুদ্ধিকরণ না করা যায়, আমার ফেসবুকে এখন এই পোস্টগুলো রয়েছে, দলে থেকে যদি দলের শুদ্ধিকরণ না করা যায় তাহলে সেই দলে থাকার কি মানে, তাহলে সেই দল নিজেই থাকতে চাইছে না পশ্চিমবঙ্গের বুকে। এটা আমার স্পষ্ট বক্তব্য ছিল। তারপর আমি দেখেছি যে কোপ আপ কোনো রকম ভাবে তৃণমূল কংগ্রেসে করা যাচ্ছে না, এবং কোপ আপ করা যাচ্ছে না তার কারণ আছে। এই দলের প্রধান দলনেত্রী, প্রধান মুখ মমতা বন্দ্যোপাধ্যায় একজন মহিলা, কিন্তু তারপরে এই মহিলা কেন্দ্রিক একটি দল, সেই দলের মুখ মহিলা, আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর মুখ মহিলা, তারপরে এই দলে থেকে মহিলা হয়ে আমাকে অনেক কিছু সাফার করতে হয়েছে, অনেক ফেস করতে হয়েছে। সেটা আমি এর আগে অনেকবার অনেক জায়গায় বলেছি। আমাকে যখন এত কিছু ফেসই করতে হচ্ছে, মানে এটা কি প্রায় সেক্সুয়াল হ্যারাসমেন্টের জায়গা? হ্যাঁ, সেক্সুয়াল হ্যারাসমেন্ট মানে নট ফিজিক্যাল ওয়ে, বাট মানে ওই শেমিং, হ্যাঁ শেমিং, স্লাট শেমিং। তো সেই জায়গা থেকে আমাকে যখন ফেসই করতে হচ্ছে, তাহলে আমি ওদের দলে থেকে ওদের কথায় হ্যাঁ মিলিয়ে ওদের বক্তব্য শুনে সবকিছুর পরে যদি আমাকে স্ল্যাট শেমিং এর শিকার হতে হয়, এবং কখন হতে হচ্ছে, যখন আমি 21শে জুলাই 2023 সালে মঞ্চে বক্তব্য রেখে নিয়েছি, তারপর মানে যখন আমার, যদি ওটাকে আমি বলি যে আমার বৃহস্পতি তুঙ্গে, যদি বলি না আমার গ্রাফের সব থেকে উঁচু পয়েন্ট, তাহলে আমি সেই জায়গায় দাঁড়িয়ে আমার দলের লোকই আমার নামে বলছে, এটা কে সহ্য করে নেবে? আর কাহা তো হবে। শোনো, তুমি যদি রাজনীতি করো এবং একটা দলীয় কাঠামোর মধ্যে থাকো, তাহলে দ্য হায়ার ইউ গো দ্য মোর এনিমিজ ইউ গ্যাদার। হ্যাঁ, ঠিক আছে, এটা হচ্ছে সাফল্যের একটা অনিবার্য প্রাইস। এই যে আমার এই এখন বুড়ো বয়সে 68 বছর হয়েছে, কত লোকের কত কথা বলে যাচ্ছে, আরে ভাই আমি তো এখন ময়দানে নেমে তোদের সঙ্গে কম্পিট করি না, কিন্তু তবু একটা ভয়, এই আর এই সুমন চট্টোপাধ্যায় বেঁচে আছে, মরিয়া না মরে রাম এ কেমন বৈরি, এইরকম ব্যাপার আর কি। সুতরাং তুমি হঠাৎ করে কালকা যোগী ছাত্র রাজনীতি করতে এসে তোমাকে 21শে জুলাইয়ের মঞ্চে অতখানি সময় জুড়ে, আর তুমি বলেও ছিলে তোমার মতো করে খুব ভালো, তো এটা যদি ঈর্ষার উদ্বেগ না করে কোনটা করবে? শোনো, পলিটিক্স করতে গেলে আমাদের জার্নালিস্টের মতো হবে, যাতে তোমার গায়ের চামড়া দেখে গন্ডার ভয় পায় বা লজ্জা পায়। সেটা কিন্তু একটা মানে অপরিহার্য পূর্ব শর্ত রাজনীতি করা এবং টিকে থাকা। তা তুমি ওই ঈর্ষাকে কেন গুরুত্ব দিলে? তুমি সেটাকে তুচ্ছ করতে পারলে না? আমি কোথায় গুরুত্ব দিয়েছি? আমাকে দল তো ছেড়ে দিলে, ওরাই তো জয়ী হলো ফাইনালি। দল আমি ছেড়ে দিয়েছি, সাসপেন্ড করেছে আমাকে, আমি দল ছেড়ে দিয়েছি। আমি কি রেজিগনেশন লেটার দিয়েছি? না, আমাকে সাসপেনশন লেটার পাঠানো হয়েছে। আমি যদি রেজিগনেশন লেটার দিতাম তাহলে আমাকে কথাগুলো বলা যেত। ওরা আমাকে সাসপেন্ড করেছে, তাও একটা প্যাডে 2 জন কর্মীকে সাসপেন্ড করছে, সেটাও জানে না যে সাসপেন্ড করতে গেলে ইন্ডিভিজুয়ালি আলাদা আলাদা প্যাডে আলাদা আলাদা লোককে সাসপেন্ড চিঠি লেটার পাঠাতে হয়, এইটুকু শিক্ষাও নেই। 2 জনকে সেম প্যাডে সাসপেন্ড করছে, এবং সাসপেনশনের কারণ কি? সাসপেনশনের কারণ হচ্ছে আমরা একটি শর্ট ফিল্ম বানিয়েছি, সেই শর্ট ফিল্মটা কেউ আমাদের থেকে দেখতেও চায়নি, সেই শর্ট ফিল্মটা কেউ বলেও নি যে দেখে এটা ভুল, এটা ঠিক, এটা রাখা যাবে, এটা রাখা যাবে না। তো যারা একটা কান দিয়ে দেখার প্রবণতা রেখে সাসপেনশন লেটার লিখে দেয়, আমি তাদের সঙ্গে দ্বিতীয়বার থাকার কথা ভাববো কেন? তবে তো আমি ঈর্ষাকে প্রাধান্য দেবো, কি কে আমাকে কি করছে, আমরা গন্ডার করবো, তার পরের বিষয়। প্রাইমারি কনসার্ন তো যারা আমাকে রাখতে চায় না, আমি তাদের সঙ্গে থাকতে যাবো কেন? সেটা একটা খুব। এবং তারপরেও আমারও আর একটা বক্তব্য রয়েছে, তারপরেও যারা পুলিশকে ফোন করে গালাগালি দেয়, খুন করে, হোয়াট এভার ইট ইজ, তারপরেও তাদেরকে দল
স্বমহিমায় ফিরিয়ে নেয়। কিন্তু আমাদের ক্ষেত্রে এটা এরকম নয় যে আমাকে দল এক্ষুনি, এখন এটা প্রশ্ন আসবে যে তাহলে এখন যদি ওকে ফিরিয়ে নিতে বলে এক্ষুনি ফিরে যাবে, কোনোদিন না। আর সেই জায়গায় নেই, সেই রাস্তায় বন্ধ। কারণ আমি নিজে ওদের সোলে এটা দেখেছি, এসএসসি চাকরি প্রার্থীদের। এবং আর একটা জিনিসও আমি নিজে দেখেছি যে অভয়ার বাবা মার চোখের কান্না, তামান্নার মায়ের চোখের কান্না। আমার বাবা মা কোনোদিন আর আমাকে অ্যালাউ করবে না তৃণমূল কংগ্রেসে যেতে। আমার তো শিক্ষিত পরিবার, মার্জিত পরিবার, অ্যালাউ করবে না। কিন্তু আমি, যদি তারা আমাকে চান্স না দেয়, আমি কি করে তাদের কাছে ফিরে যাব? অনুব্রত মণ্ডলকে স্বমহিমায় নেওয়া হয়, তাহলে আমি কি করেছি? বীরের মর্যাদা দিয়ে, বীরের মর্যাদা দিয়ে নেওয়া হয়। আমি কি রেপ করেছি, খুন করেছি, কি করেছি আমি? তো একটা কথা হলো, ঠিক আছে, বুঝলাম এই সেন্টিমেন্টটা। আমি আগামীকালটাকেই আগে এখন রাখছি। তোমরা শিলিগুড়িতে পথে নামলে, হোয়াট উইল বি ইউর ফার্স্ট স্পিচ? তার প্রেসি করে আমাকে বলো তো, ও যা বলতে চলেছো তার কারাক্টারটা কি হবে? কেননা জেনে রেখো, ওয়েল বিগান ইজ হাফ ডান। ঠিক। আমি আজকেও তখন একবার মেন যেটা বিষয়টা আমি বললাম প্রত্যেককে প্রেস কনফারেন্স, তো যেটা আমি অ্যাপিল করলাম সবার কাছে যে আমরা একটা ক্যাম্প করব, প্রত্যেকটা জায়গায় যেখানে হল্ট করব। ওই ক্যাম্পে বললাম, ক্যাম্পে এসে যারা চাকরি চাইছে, যারা শিক্ষিত হয়ে ঘরে বসে আছে, কাজ পাচ্ছে না, তাদের একটা করে মার্কশিট কপি যেন আমাদের ক্যাম্পে এসে যদি দিয়ে যায়, আমরা সেগুলো সমস্তটা প্রত্যেকটা জেলার ওই যারা যারা এসে আমাদের দিয়ে যাবে, প্রত্যেকটা কপি নিয়ে আমরা উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ ফিরব। দক্ষিণবঙ্গ ফিরে আমাদের প্রধান কাজ থাকবে মুখ্যমন্ত্রীর কাছ অব্দি পৌঁছাতে দেওয়া হবে না, আমরা জানি। তারপরে প্ল্যানটা এখানে বললাম না, কারণ সেটা খুবই ঠিক আছে। তো আমাদের প্রথম স্পিচ হবে যেটা, যে আমরা আমি বলছি, এই যে তোমরা যে পন্থাটা নিয়েছো, ইট ইজ ট্রাইড অ্যান্ড টেস্টেড অ্যান্ড ইট উইল নেভার সাকসিড। আমার বক্তব্য হচ্ছে যে এই যে এত ঝকঝকে মার্কশিট পাওয়া ছেলেমেয়েরা একটা কর্মরত অবস্থায় 7 বছর 8 বছর 10 বছর পরে যদি কর্মহানি হয়ে যায়, এবং তার একেবারে নাটের গুরু যদি তৃণমূলের সর্বোচ্চ নেতৃত্ব হয়, তাহলে তার কাছে মার্কশিটের কি গুরুত্ব আছে? কোনো গুরুত্ব না। নেই। একটা আমার মনে হয় যে দেখুন, মানুষ না, তৃণমূলকে আমি যতদূর চিনি, যেহেতু আমি থেকেছি, তৃণমূল না ওই প্রত্যাঘাতকে ভয় পায়। তৃণমূল, সেটা যে তৃণমূলের যে কেউ হতে পারে, প্রত্যাঘাতকে এতটা পরিমাণ ভয় পায়। আর আমি চাইছি এবার সাধারণ মানুষ এই প্রত্যাঘাতটা দিক, কারণ সাধারণ মানুষের ভোটে তারা এসেছে। আমাদের এক একটা ভোটের মূল্য তাদের আজকে এই দুর্নীতি করা, তাহলে আমরা দায়ী। আমাদের প্রত্যাঘাত যদি এবার তাদেরকে না নাড়ায়, তাহলে আর কিচ্ছু নাড়াবে না। প্রত্যাঘাত কিভাবে? সহিংস পথে না অহিংস পথে? অবশ্যই গান্ধীবাদী আমরা এই ক্ষেত্রে। ওকে, কিন্তু ধরো তোমরা প্রত্যাঘাত করার আগেই, আমরা যে ধরনের একটা রাজ্যে এখন বাস করি, যেখানে ইভেন এ হিন্ট অফ ডিসেন্ট উইল ইনভাইট স্টেট রিপ্রেশন। যেখানে রিপ্রেশন সম্ভব নয়, সেখানে গালাগালি। আমাকে যেমন ইদানিং মমতা বন্দ্যোপাধ্যায়ের বন্দুকের নলের সামনে আমাকে দাঁড় করিয়ে দিয়েছে। এই যে যেদিনকে পদযাত্রা করলো সেদিনও বলেছে, আমি কি বলেছে আমি বলবো না, আর বলে আমি একটা ভিডিওতেই বলে দিয়েছি। তো যাই হোক, একটা পলিটিশিয়ানদের সম্বন্ধে বলা হয় যে পলিটিশিয়ান টেলস অনলি হাফ ট্রুথ অ্যান্ড ইউজুয়াল লাইস। হিয়ার ইজ এ পলিটিশিয়ান হু অনলি টেলস লাইস, there is not even half truth। ঠিক আছে? তো এখন ব্যাপার হলো, এই একটা আজব দেশ। তোমরা শিলিগুড়িতেই তোমাদের উপর ঢিল পড়বে কিনা হতেই পারে। হ্যাঁ, এবং ঢিল পড়লে তোমরা ঢিল খাচ্ছ, আর পুলিশ দেখছো, ফোন করছো, আসছে না, বা এলেও পাশে দাঁড়িয়ে আছে। পুলিশ আসছে না পরে কথা, পুলিশ যারা ঢিল ছুটছে তাদের সঙ্গে থাকবে, এইটাই আমরা মানে জানি। এই যে যা তাণ্ডব হচ্ছে এসআইআর ঘিরে, পুলিশ তো দেখছে, সব জায়গাতে দাঁড়িয়ে দেখছে। এই সরকার তো পুলিশের কোমরে ভেঙে দিয়েছে। পুলিশ বোঝেই না তার ক্ষমতা কি আছে তার কাছে। সরকার যদি জনগণের কাছে না গিয়ে তাদের কথা শোনে, জনগণ সরকারের কাছে পৌঁছাবে। এইটা হচ্ছে বার্তা, পরিষ্কার ক্লিয়ার বার্তা। না, এই বার্তাটা দিদি নিজেই দিয়েছিল। দুয়ারে সরকারের উদ্দেশ্য কি ছিল? কিন্তু সেই উদ্দেশ্যটা হয়নি, উদ্দেশ্যটা বাস্তবিত হয়নি। দুয়ারে সরকারের উদ্দেশ্য যে সরকার মানুষের কাছে প্রত্যেকে দুয়ারে দুয়ারে পৌঁছায়, সেটা হয়নি, বাস্তবায়িত হয়নি। তো কিন্তু আমার পাড়া আমার সমাধান হয়েছে কি? কোনোটাই হয়নি।
কোনোটাই হয়নি। উন্নয়নের পাঁচালী একটা জায়গায় পাড়ায় আরো দাঁড়িয়ে সমস্যা বেড়ে গেছে। মহিলা পড়ছে উন্নয়নের আমি তোমাকে আমার পাড়ার কথা বলবো। আমার পাড়ায় বিগত 15 বছর ধরে বলা হচ্ছে কালভার্ট লাগানো হোক, মানে পুকুরের ধারে করা হোক, পাঁচিল করা হোক, হয়নি। ফোন করে করে বলা হয়েছে যেটা করো কাকু, এটা করো। কাউন্সিলরকে ফোন করে করে বলছি কাকু এটা প্লিজ করে দাও এবার। বাচ্চা বাচ্চা ছেলেগুলো পড়তে আসে সাইকেল নিয়ে, এতটা জল জমে। তার মধ্যে সোনারপুরে বিগত আমরা 60 বছরের বাসিন্দা, কোনোদিন আমার বাবা দেখেনি এত জল জমতে। আমি এখন ইদানিং সময় দেখি এতটা জল জমছে আমাদের বাড়ির সামনে। তা বলছি বাচ্চা বাচ্চা ছেলেগুলো সাইকেল নিয়ে ঢুকে যাচ্ছে ওখানে। একদিন একটা গাড়ির চাকা উল্টে ঢুকে গেছে ওই কালভার্ট লাগানো নেই বলে। তো ফোন করে করে বলা হয়েছে, সমাধান হয়নি। ভোট আসছে এখন, এখন তো সমাধান করতেই হবে। এখন মানে দ্রুততার সঙ্গে, শীঘ্রতার সঙ্গে পাড়ায় পুকুর ধারে পাঁচিল বসছে, কালভার্ট হচ্ছে এবং উন্নয়নের পাঁচালী ওই কয়েকজন মহিলা জড়ো হয়ে পড়ছে, কারণ ভোট আসছে। ভোট আসছে। না, এখন এই যে কালভার্ট হচ্ছে বা পুকুরের ধারে পাঁচিল হচ্ছে, এইটাতে মানে দেনা পাওনার রেশিও কি? সেটা তো আমি জানি না, আমি তো 25 দলের সঙ্গে 25 আছে যুক্ত কেন? নেই। হ্যাঁ, সব জায়গায় 25 কারণ এখানে পশ্চিমবঙ্গে একটা ইঁটও নড়বে না না হ্যাঁ, উইদাউট এ কুইক কমিশন, হ্যাঁ হুজুর। তাই না? তো যাই হোক, হ্যাঁ, তারপর তো ধরো দুটো ইভেন্চুয়ালিটি। একটা হচ্ছে দে অ্যালাউ ইউ এ সেফ প্যাসেজ হুইচ ইজ ভেরি আনলাইকলি, হুম, কেননা একদম রেট্রিবিউশন ছাড়া হুম, এই গভর্নমেন্ট অন্য কিছুতে বিশ্বাস করে না না। না আর পার্লামেন্টারি পলিটিক্সে তো প্রথম কথা হচ্ছে সহিষ্ণুতা। ঠিক হুম, সো আই হ্যাভ দ্য রাইট টু এগ্রি টু ডিসএগ্রি, ঠিক। কিন্তু তার মানে এই নয় ডিসএগ্রিমেন্ট ইজ নট ডিসেন্ট, হুম, ডিসএগ্রিমেন্ট ইজ নট এনমিটি। হুম। কিন্তু যাই হোক, এসবের গল্প এদের শুনিয়ে লাভ নেই। না। না, যদি আমাদের মুখ্যমন্ত্রী যদি প্রকৃত জননেত্রী হন, যদি প্রকৃতই তিনি রাজনীতিবিদ হন, যে স্পেসটুকুনি বামফ্রন্ট সরকার সিঙ্গুরে দিয়েছিল তাকে, সেই স্পেসটুকু আমাদের দিক শিলিগুড়িতে সরকার ফেলে দেবো, সরকার ফেলে দেবো। মানুষ উদ্গ্রী হয়ে আছে, স্পেসটুকু দিক যদি ক্ষমতা থাকে। স্পেস তো দেয়নি, কেড়ে নিয়েছিল। হ্যাঁ, সেটা এটা হতে পারে যে একটা, প্রথম কথা দেখো, সিঙ্গুর বা নন্দীগ্রাম উইল নট বি রিপিটেড। হুম হুম হ্যাঁ, এর মধ্যে অনেক ডাইনামিক্স ছিল। হুম হুম, তার মধ্যে সবচেয়ে বড় ডাইনামিক্স হচ্ছে কৃষকের স্বার্থ। ঠিক। কৃষকের স্বার্থ এমন একটি জিনিস যেটা বিপন্ন হলে শুধু কৃষি সমাজ নয়, গোটা সমাজই কোথাও একটা প্রতিবাদী হয়ে ওঠে, যে কারণে শঙ্খ ঘোষের মতন মানুষ রাস্তায় নামছে। রাস্তায় পড়েছিল, হ্যাঁ। তো সেটাই বলছি না, কিন্তু স্পেস লোকে দেয় না। ও জায়গাটা করে নেওয়ার পরে আমরা যেটা দেখেছিলাম হুম, সেটা হচ্ছে একটা অদ্ভুত ধরনের প্যারালিসিস ইন দ্য অ্যাডমিনিস্ট্রেশন। হুম, হুম। কারণ আমি এইগুলো তো সব আমার চোখের না, সামনে অবশ্যই, হয়েছে। আপনি আমার থেকে বয়স পঁচিশ। গৌতম দেব একেবারে চেঁচিয়ে চেঁচিয়ে প্রত্যেকটা পার্টি মিটিং এ বুদ্ধবাবুকে বলতেন হুম, ঠেঙিয়ে উঠিয়ে দিন। হুম, এই যে একটা হাইওয়ে দখল করে, হুম, একদম কেমন, এবং সমস্ত যান চলাচল মানুষের স্তব্ধ যাতায়াত করে, হুম। স্তব্ধ করে হচ্ছে, ধ্যাসটামি হচ্ছে। চেষ্টা করছি, ঠিক। তো যে কথাটা গৌতম দেব বলেছিলেন বুদ্ধবাবু করতে পারেননি, পারেন না। আর মমতা বন্দ্যোপাধ্যায় সেটা হুম, মোস্ট ইনকুয়াস ডেমনস্ট্রেশনের ক্ষেত্রেও প্রয়োগ করে। প্রয়োগ করো, একদম। হয়তো শিক্ষা নিয়েছে সিঙ্গুর থেকে, হুম, হুম, হুম। যে ভাই আমি তো কোনো মতে ফাঁকতালে বলে গেছিলাম, হ্যাঁ, যদি না, না, আমি আর কাউকে না ঢুকি। আমি সেটাই বললাম, যদি সেরকম সাহস থেকে দিক না স্পেসটা, কি সমস্যা আছে? সে যদি প্রকৃতই নেত্রী হয়, বলছে বাংলার মেয়ে, তাহলে বাংলার মেয়ে তো ভয় কিসে? তাহলে তাকে তো বাংলার মেয়ে মানুষ তো তাকে ভোট দেবে। তাকে আমাদের মতো হাঁটুর বয়সী বাচ্চা বাচ্চা ছেলে মেয়েদের তো ভয় পাচ্ছে কেন? কেন আন্দোলন করতে দেওয়া হচ্ছে না? কোনো আন্দোলনকে নয় টাকা দিয়ে কিনছে, নয় ভয় দেখানো হচ্ছে, নয় পুরোপুরি আন্দোলন স্তব্ধ করে দেওয়া হচ্ছে, শুধু পুলিশটাকে কাজে লাগাচ্ছে। এই সরকার দুদিনও টিকতে পারবে না যদি পুলিশটা একবার সাপোর্টটা চলে যায় সরকারের প্রতি। একমাত্র শক্তি কোনো জনসমর্থন নেই এই সরকারের প্রতি, কিন্তু পুলিশ সমর্থনটা আছে, এই জন্য সরকারটা আছে। কেন থাকে বলতো? এটা কি মনে হয়? এই এই ইকুয়েশনটা আমিও বুঝি না। কেননা শেষ কথা হচ্ছে পুলিশও তো মানুষ, হুম, তাকেও তো বাড়ি যেতে হয়, হুম, তারও তো স্ত্রী আছে, বাচ্চা কাচ্চা আছে। আর তার বাড়ির একটা নিভৃত নিরালা কোণে হয়তো একটা আয়নাও লাগানো আছে, ঠিক, হুম, যার সামনে দাঁড়িয়ে তাকে তো দেখতে হবে। নিজের কৃতকর্মের জবাবদিহি করতে হয়। হুম, তবু এরা মানে ইয়েস,
পুলিশ কখনোই কোনো রেজিমেই 100% কোনো টলারেন্স দেখায়নি, না সিপিএম এর জমানাও দেখায়নি, কিন্তু দেয়ার ওয়াজ এ প্রপোর্শন, যে আমি কতটুকু বল প্রয়োগ করব, কাদের উপর করব, কেন করব না ইত্যাদি। এবার তো এখন তো দেখছি যে বিডিও প্লাস আইসি থানায় বসে ঠিক হয় তোর প্রাক্তন দলে একদম সংগঠনে কে মাথায় যাবে, কে থানায় আইপ্যাক ডিসাইড একদম যে কে নেতৃত্বে থাকবে, কে থাকবে না, কে কাকে কত পয়সা দেবে দেবে না। এই ধরনের একটা বাস্টার্ডাইজড পলিটিক্যাল অ্যাটমসফিয়ার পশ্চিমবঙ্গে ছিলই ছিল না। না, সত্যি ছিল না। তো এরপরে কি, মানে কি তোমার প্রত্যাশা কি আর আশঙ্কাই বা কি? আশঙ্কা তো একটাই যে করতে দেবে না, আটকে দেবে, বিভিন্ন রকমের অত্যাচার করবে, হয়তো আমার পরিবারকে বাড়িতে গিয়ে অত্যাচার করলো, সেটাও একটা আশঙ্কা। আর আরেকটা তুমি কি বললে যে আমরা আশাবাদী কি নিয়ে, যে কি এরপর কি করতে পারি, এরপর যেটা করতে পারি আটকে তো দেবে, আটকে দেওয়ার ভয় কি আমরা বাড়িতে হাত পা গুটিয়ে বসে থাকবো? তা তো না। দাদা যেটা বললো, দাদা তো সরকারি চাকরি করে, দাদার স্কুল শিক্ষক হয়, দাদার কি দায় পড়েছিল পরবর্তী প্রজন্মের কথা ভেবে রাস্তায় নামতে? তার দায় নিশ্চয়ই আছে, আমাদের দায়বদ্ধতার জায়গায় এড়িয়ে গেলে তো হবে না। কারণ আমরা ভোট দিই, আমাদের ভোটে সরকার পরিবর্তন হয়, আমাদের ভোটে সরকার তৈরি হয়। আমরা যখন ভোট দিই তাহলে এক্ষেত্রে আমাদের দায়বদ্ধতা থাকবে, আর দায়বদ্ধতার জায়গা থেকেই যতই বাধা বিপত্তি আসুক না কেন রাস্তায় আমরা থাকছি। 26 তারিখ বা 27 তারিখ এই দুদিনের মধ্যে একদিন আমরা রাস্তায়, শিলিগুড়ির রাস্তায় সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে থাকছি। তোমার লাস্ট ওয়ার্ড? একদম, আমরা এই আন্দোলন আমরা করব এবং শেষ পর্যন্ত করব। যদি শরীরে প্রাণটুকু রাখে এই সরকার, যদি বাঁচিয়ে রাখে, এই সরকার মরে যাবে। বাবা, আমরা বেঁচে থাকলে সরকার মরবে। ওকে, তো নেতৃত্ব কে দেবে? শুভঙ্কর, দেখো সব আন্দোলনের একটা মুখ খোঁজে, যে লোকে জিজ্ঞেস করবে আচ্ছা ঠিক আছে খুব ভালো কথা, কচি কাচারা সব এক জায়গায় হয়েছে, এদের লিডার কে? কি বলবে? না আমরা সবাই রাজা? আমরা সবাই আছি এখানে, সবাই এটাতে লিড করার মতো বিষয় না। কি লিড করবো? মানুষ নিজে থেকে বলছে, মানুষ নিজে থেকে বলছে এটা কি হচ্ছে, এই সরকার এটা কি করছে, তার মানে মানুষ লিড করেছে, আমরা সেই লিডটাকে এগিয়ে নিয়ে যাচ্ছি। এর বাইরে আমরা দুজন কিছু করছি বলে মনে হয় না। আর আরেকটা কথা আমি জাস্ট বলবো, তোমার না অ্যাকচুয়ালি যখন তুমি পাবলিক অ্যাড্রেস করবে মাইকটাকে সরিয়ে রাখবে, কেননা তোমার মাইকের কোনো প্রয়োজনই নেই। অমায়িক আমি। হ্যাঁ, তোমাকে একটা কথা বলি, তুমি আমাকে একটা প্রশ্ন করেছিলে যে দল পরিবর্তন, এই বিষয়টা যে রং পরিবর্তন হয়, এটা কি বলবে? আমি একটাই কথা এই বিষয়ে আমি ভাবছিলাম এতক্ষণ বসে বসে একটা বিষয়, যে আমরা এই 23শে জানুয়ারি তো বিরাট উদযাপন করি, বিরাট আমরা পতাকাও উত্তোলন করি। কেন পতাকা উত্তোলন করা হয়? নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন বলে। তো নেতাজি সুভাষচন্দ্র বসুও তো কংগ্রেসে থাকতে না পেরে নিজের মতো করে বেরিয়ে গিয়ে ব্রিটিশ বিরোধী আন্দোলনে নিজের অস্তিত্ব এবং গ্রহণযোগ্যতা দুটোই ভারতবর্ষের বুকে গ্রথিত করে গেছে। নেতাজিও তো সেক্ষেত্রে দল বদলু না, কথা হচ্ছে নেতাজি কিন্তু ফরওয়ার্ড ব্লক গড়ে মানুষের মনে চিরস্থায়ী জায়গা করেননি। নেতাজি হয়েছেন দেশান্তরী হওয়ার পর, এবং যে পথে গেছেন সেই পথে কোনো ভারতীয় বাচ্চা যে ইংরেজের সঙ্গে পাঙ্গা নেওয়ার মতো সাহস বা কিছু দেখাতেই পারে, ঠিক আছে? সুতরাং আমরা সুভাষ বোসকে মনে রাখি না। সুভাষ বোস যেটা তার পূর্বাশ্রম যদি বলি, সামরিক ইয়েতে আসার আগে কজন পড়ে, ইন্ডিয়ান স্ট্রাগল কজন পড়েছে, অ্যান ইন্ডিয়ান পিলগ্রিম কজন পড়েছে? সুভাষ বোস তো এক্সিস্ট ইন হোয়াট হি হ্যাজ রিটেন অ্যান্ড হোয়াট হি হ্যাজ স্পোকেন। কেউ কি পড়ে? না। হঠাৎ করে এই যে আমাদের মুখ্যমন্ত্রী, যাই হোক, জফল হবে না রেফ হবে সেটা তোমরা ঠিক করো, কিন্তু কথা হচ্ছে যে তিনি আজিফ তিনি ওখানে উপস্থিত ছিলেন, যে তাই হোকুর বিমান দুর্ঘটনায় সুভাষবাবু মারা যাননি। কে ছিল ওখানে প্রেজেন্ট? বন্দ্যোপাধ্যায় পরিবারে কেউ ছিল? হ্যাঁ, মানে আমার বক্তব্য হচ্ছে পৃথিবীর যতগুলো অপয়া মিথ আছে, আর একদিকে এই ধরনের প্রচার চলছে, অন্যদিকে অনিতা পাভ, সুভাষ বোসের কন্যা, তিনি আরো অনেক বয়স হয়ে গেছে, 80-85 হয়ে যাবে, আমার সঙ্গে খুবই ঘনিষ্ঠ সম্পর্ক।
তিনি দেখলাম এই 129তম বাবার জন্মদিনেও দেশবাসীর কাছে অ্যাপিল করছেন হুম, যে সুভাষচন্দ্র বোসের দেহাবশেষ 77 বছর ধরে বা আরো বেশি হুম, একটা বিদেশে পড়ে আছে, সেটাকে আনার ব্যাপারে কেউ উদ্যোগ নেয় না। হুম, এর চেয়ে দুঃখের এবং এর চেয়ে গ্লানির আর কিছু হতে পারে না। কিন্তু ইট ইজ এ ক্রাই ইন উইল্ডারনেস। ঠিক। তিনি বলেন, আমরা শুনি, ওই 23শে জানুয়ারি সকালবেলা একটু আধটু খবর হয়, হুম, তারপরে আপনি আবার অবশ্য যেমন তেমন। ওকে, বেস্ট অফ লাক। দেখা যাক কোথাকার জল কোথায় গড়ায়। একদম। এই বাচ্চাগুলো কি করছে না করছে আপনারাও একটু খেয়াল রাখবেন। বাংলা স্কোয়ারে আমি এদেরকে এনেছি একটাই কারণে, যে যে কেউ বিকল্প রাস্তা দেখাতে চেষ্টা করবে, আমি তার সঙ্গে আছি। এখন রাস্তাই রাস্তা দেখায় বলে আমি জানি, এবং পথে এবার নামুসাথী না বললে পথ দেখায় না। ফলে এরা একটা নিজের চাকরি, ওর একটা সুখী গৃহকোণ, এগুলোকে তাচ্ছিল্য করে যখন একটা পরীক্ষা করতে সোজা রাজপথে সূর্যের আলোর তলায় নামবে বলে স্থির করেছে, আমার মনে হয়েছে সাংবাদিক হিসেবে এদের সঙ্গে আপনাদের পরিচয় করিয়ে দেওয়া আমার কর্তব্য। সেটুকুই করলাম, বাকিটুকু দেখা যাবে ময়দানে কি হয়। ভালো থাকবেন, তোমাদেরও ভালো জানাই, শুভেচ্ছা জানাই, নমস্কার।